নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন, শ্রেয়সী ঘোষের কাহিনী জলার ঠাকুর। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে শ্রেয়সী ঘোষের কাহিনী জলার ঠাকুর। পাশাপাশি হাঁটতে হাঁটতে রিতেশ বলে ওঠে, বাঁচা গেল। অঙ্কের ফর্মুলা আর হেডমাস্টারের ভয় থেকে ফাইনালি মুক্তি পেয়েছি, কি বলিস? অর্ক হেসে বলে, তা যা বলেছিস, মনে হচ্ছে যেন দাদুর বাড়ির এই গ্রামে আসতেই হাফ টেনশন কমে গেল। শহরের ব্যবসা গরম থেকে এখানকার আকাশ, গাছপালা এসবের দিকে তাকিয়ে দেখ, শুধুই যেন শান্তি আর শান্তি। রিতেশ সম্মত হয়। হ্যাঁ ভাই, শুধু এই ছুটির আগে স্কুলে একটু সাবধানে খেললে এইভাবে হাতটা ভাঙতো না, জানিস? আমি তো ভেবেই নিয়েছিলাম আমি এবারে ছুটিতে তোর সাথে এখানে আসতেই পারবো না। ছাড় তো, তুই আর তোর খেলা। তুই কোন দিন সাবধানে বুঝে শুনে খেলতে পারিস বলতো? হ্যাঁ, এখন কদিন এই প্লাস্টার নিয়ে সাবধানে ঘোরাফেরা করবি। আমি তো আছি, দেখবি এখানের ওয়েদারে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এই দেখ, আমাদের পুকুর পাড়টা কি শান্ত, তাই না রে? এতক্ষণ অর্ক আর রিতেশের মধ্যে কথা হচ্ছিল। 11-12 বছরের এই দুই ছেলে গরমের ছুটিতে কদিনের জন্য বাবা মায়ের সাথে অর্কদের পৈতৃক গ্রাম শান্তিপুর বেড়াতে এসেছে। দুই বন্ধু হাঁটতে হাঁটতে অর্কদের দাদুর বাড়ির পুকুর পাড়ে এসে দাঁড়ায়। সবুজ ধানক্ষেত পেরিয়ে নারকেল গাছের সারির একেবারে মধ্যেখানে অর্কর দাদুদের পুরনো পুকুরটা। পাড়গুলো শ্যাওলা ধরা, জল ঘন, আর থেকে থেকেই মাছেরা দল বেঁধে সাঁতরে জলের ওপরে ফেনার বুদবুদ তৈরি করছে। গ্রীষ্মকালের দুপুর, কিন্তু গাছপালার ছাওয়ায় জায়গাটা বেশ ঠান্ডা। পুকুর পাড়ের মাটিও ভেজা আর পিচ্ছিল হয়ে আছে। রিতেশ বলে উঠল, হ্যাঁ রে, পুকুরটা দেখেই কি আরাম লাগছে। কত মাছ কিলবিল করছে দেখ। চল ওই শ্যাওলা ধরা ঘাটটার কাছে যাই, দেখি কে কত জোরে ঢিল ছুটতে পারে পুকুরে। অর্ক একটু ইতস্তত করে বলে, না রে, এখন না। দাদু বলেছিল পুকুর পাড়ে সাবধানে চলাফেরা করতে। পাড়গুলো কিন্তু খুব পিচ্ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর তোর ওদিকে হাতের অবস্থাটা দেখ, এই নিয়ে এত লাফালাফি করিস না। তাছাড়া আমাকে ছোটবেলা পিসিমা বলতো, জানিস, এই পুকুরগুলোর নিচে নাকি জল দেবতা থাকে। রিতেশ অবজ্ঞা ভরে হেসে ওঠে। জল দেবতা? তুই তো এখনো ছোটই রয়ে গেলি রে অর্ক। স্কুলে পড়ছিস, কিন্তু তোর মাথা থেকে এখন ওই কুসংস্কারগুলো গেল না। রিতেশ সবসময় ডান পিঠে। সে একটা গাছের ডাল কুড়িয়ে হাতে নিয়ে পুকুরের একেবারে কিনারায় গিয়ে দাঁড়ালো। কি রে অর্ক, ভয় পাচ্ছিস নাকি? এই দেখ। বলেই সে লাফ দিয়ে একটা শুকনো মাটির ঢিবির ওপরে পৌঁছালো। তুইও আয়, এইখানে দেখ, জল ছুঁতে পারবি। আয় আয় আয়। অর্ক একটু দ্বিধা নিয়ে বলে উঠল, না রে ঋতু, আমি যাব না। পা ফসকে গেলে সোজা জলে গিয়ে পড়তে হবে। দূর পাগল কোথাকার, দেখছিস না আমি তো ঠিক ভাঙা হাত নিয়েও এসে গেলাম। বলে রিতেশ আবারও একটা বড় লাফ দিয়ে পাড়ের আবর্জনা জমা একটা নিচু জায়গায় গড়িয়ে নেমে গেল। জায়গাটা পুকুরের জলের একদম কাছে। ওখান থেকেই রিতেশ চিৎকার করে বলে উঠল, এই দেখ অর্ক, তোর জল দেবতাও কিছু করলো না। কিরে, ভয় পাচ্ছিস নাকি এখনো? অর্ক আর নিজেকে ধরে রাখতে পারল না।
রিতেশকে টেক্কা দেওয়ার একটা জেদ ওর মাথায় চেপে বসল। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে রিতেশের দেখানো পথেই লাফ দিল। ইয়াহ! ইয়াহ! কিন্তু পিচ্ছিল কাদা মাটিতে পা পড়ার সঙ্গে সঙ্গেই ও ভারসাম্য হারিয়ে এক তীব্র চিৎকার করে পা পিছলে পুকুরের ঠান্ডা জলে। আচমকা জলে পড়েই ও দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে হাত পা ছুঁড়তে শুরু করল। এক মুখ জল কাদা খেয়ে অর্ক তখন রীতিমতো খাবি খাচ্ছে। এদিকে মুহূর্তের ব্যবধানে বন্ধু ডুবে যাচ্ছে দেখে রিতেশের মুখ সাদা হয়ে গেল। দুষ্টুমি হাসিও সব উধাও। ও এক সেকেন্ডও সময় নষ্ট না করে প্লাস্টার করা হাত নিয়েই জলে ঝাঁপিয়ে পড়ল। রিতেশ আতঙ্কিত গলায় চিৎকার করে অর্কর দিকে সাঁতরে এগোতে লাগলো। হ্যাঁ, অর্ক 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 আমার হাত ধর অর্ক, শক্ত করে ধর অর্ক। মৃত্যু ভয়ে উন্মাদ অর্ক তখন জলের মধ্যে খাবি খাচ্ছে। অর্ক আমার হাত ধর, ভয় পাস না, একসাথে বাঁচবো নইলে একই সাথে মরবো। অর্ক কোনো মতে রিতেশের বাড়িয়ে দেওয়া হাতটা খুঁজে পেল। ও ঠান্ডা ভেজা হাতটা রিতেশের প্লাস্টার করা হাতের কবজির দিকটা জাপটে ধরতেই রিতেশ দাঁতে দাঁত চেপে শরীরের সমস্ত শক্তি দিয়ে অর্ককে পুকুর পাড়ের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। দুজন মিলে যখন হাঁপাতে হাঁপাতে শ্যাওলা মাখামাখি হয়ে পাড়ে উঠে এলো, অর্ক তখন রীতিমতো কাঁপছে। রিতেশও হাঁপাচ্ছে, ওর বুক ঢিপ ঢিপ করছে। দুই বন্ধুই ভিজে কাদায় চুপচাপ বসে রইল। দমকা হাওয়ার মতো সেই তীব্র ভয়টা কেটে যেতেই ধরফর করে উঠে বসল অর্ক। ওর চোখে তখনও আতঙ্কের রেশ। সারা শরীরে পুকুরের পচা জলের গন্ধ। গায়ের জামা কাপড়ে লেগে রয়েছে সবুজ শ্যাওলা জল। গা গুলিয়ে উঠতেই অর্ক হড়হড় করে বমি করে দিল। ওর পেট থেকে একরাশ পচা শ্যাওলা জল বেরোলো। আমার দম বন্ধ হয়ে গেছিল রিতেশ। রিতেশ তখনও মাটির উপরে বসে হাঁপাচ্ছে। ওর নিজের জামা প্যান্টও শ্যাওলা জলে মাখামাখি। প্লাস্টার করা হাতটায় কোনো অনুভূতি নেই, তবে অর্কর মতো জলের গভীরেও যায়নি। মনের ভেতর ইতিমধ্যেই একটা ভয় জাগতে আরম্ভ করেছে। এই ঘটনাটা যদি ওদের বাবা মার কানে পৌঁছায়, তাহলে কাল থেকে ওদের পুকুর ঘাটে আসা চিরতরে বন্ধ হবে। চুপ কর, কেউ যেন জানতে না পারে। রিতেশ ফিসফিস করে বলে উঠে দাঁড়িয়ে চারপাশটা একবার ভালো করে দেখে নিল। ভাগ্যিস এই নির্জন দুপুরে আর কেউ পুকুর ঘাটে নেই। অর্ক ধীর গলায় বলে উঠল, শোন, আমরা এখন বাড়ি যাব না, পুকুরের অন্য পাড়ে চল। নদীর ধারের ওই যে মাঠটা, ওখানে ভালোই রোদ আছে। আমাদের জামা কাপড়গুলো ওখানে শুকিয়ে নেব, চল। ওরা দুইজন খুব সাবধানে পুকুরের ধার দিয়ে হেঁটে অন্য পাড়ের দিকে এগোতে থাকল। নদীর ধারের ওই খোলা মাঠটায় সত্যিই বেশ কড়া রোদ পড়ে। অর্ক ভয়ে কুঁকড়ে যাওয়া শরীরটাকে নিয়ে রোদের মধ্যে বসে পড়ল। ভাগ্যিস কাদামাটি লাগেনি, লাগলে বকুনি দিত মা। কিন্তু জলে পড়ে গিয়েছিস জানলে ও হয়ে গেল। তোর তোর হাতে লাগেনি তো ভাই? তুই কিন্তু আজ আমার জীবন বাঁচালি রিতেশ। যদি না ধরতিস। আরে না, কিছুক্ষণ অবশ হয়ে গিয়েছিল হাতটা, এখন ঠিক আছে। শোন, আর কখনো পুকুরের ধারে এমন লাভ দিবি না, হ্যাঁ? রিতেশ অর্কর দিকে কঠোর চোখে তাকায়। আর সাঁতারটা শিখে নে। আজ আমি না হয় ছিলাম, কাল যদি না থাকি। ওরা রোদে বসে জামা শোকাতে থাকে। অর্ক তখনও কাঁপছে। জানিস, যখন ডুবছিলাম ঋতু, আমার মনে হলো কেউ যেন আমার পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। খুব ঠান্ডা একটা কিছু ঠিক আমার পায়ে, আমার পাটা ধরেছিল।
রিতেশ দৃঢ় অথচ যুক্তিবাদী স্বরে বলে উঠল, আবার শুরু করলি তো? ওটা স্রেফ জল আর তোর মনের ভয়, কিছুই ছিল না। তোর হাত পা ছোড়ার জন্যই মনে হচ্ছিল কেউ টেনে ধরেছে। ওইসব অলৌকিক গল্প ভুলে যেত। সাঁতারটা শেখা হচ্ছে আসল কাজ। ওই রকম কিছু হলে আমি তোকে টেনে তুলতাম কি করে? তুই তো বিজ্ঞান বুঝিস ঋতু, কিন্তু এই জগতে এমন অনেক কিছু আছে যা যুক্তি দিয়ে ছোঁয়া যায় না। আমার বিশ্বাস আজ তুই শুধু আমার হাত ধরিসনি, তুই কোনো এক অশরীরী শক্তির হাত থেকে আমাকে বাঁচিয়েছিস। এটা আমি সবসময় মনে রাখবো ভাই। রিতেশ আর কথা বাড়ায় না। ও জানে ওর এই বন্ধু যুক্তিতে বিশ্বাসী নয়। বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে রিতেশ হঠাৎ বলে, আমি বুঝলি মানে একটা জিনিস ঠিক করলাম। অর্ক অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? এর মধ্যে আবার কি ঠিক করে ফেললি? আজ কত ভয়ঙ্কর একটা মুহূর্ত গেল বলতো, অথচ এটাকে যদি ধরে রাখা যেত, আমার মনে হয় এই জীবনের সব থেকে আসল মুহূর্তগুলো, সেটা ভয় হোক আনন্দ হোক, সেগুলোকে ধরে রাখার জন্য আমি একটা ক্যামেরা কিনবো। আমি ফটোগ্রাফার হতে চাই। তুই ফটোগ্রাফার? বাবারে, আজ মরেই যাচ্ছিলে আমাকে বাঁচাতে গিয়ে, আর এখন এসবের ছবি তুলবি? পাগল হয়ে গেলি নাকি? কিন্তু কিন্তু যদি সত্যিই অলৌকিক কিছু থাকতো ওই জলের নিচে, সত্যি কোনো অপদেবতা? রিতেশ অর্কর মুখ থেকে কথা কেড়ে নিয়ে বরাবরের মতো যুক্তিবাদী স্বরে বলে ওঠে, তোর পাগল, কোনো দেবতা নেই, ভূত নেই, সব আমাদের মনের ভয়, বুঝলি? তুই এখন থেকে ভূত না খুঁজে মানুষের জীবন দেখ, বাস্তবতাকে দেখ। তোর মাথায় কিছুতেই কিছু ঢুকবে না। ঠিক আছে, তুই তোর যুক্তি নিয়ে থাকতো বাবা। আলো ছায়ার রহস্য উন্মোচনের এই এক তীব্র নেশা রিতেশকে পেয়ে বসল। ওরে খেপানাই ডুবার ভয়, পাড়ে কে যাবি নহবীর নৌকাতে আয়। উঠতি ফটোগ্রাফার রিতেশের কাছে গ্রাম বাংলা মানেই ছবির মতো সুন্দর। সবুজ ধানক্ষেত, শান্ত পুকুর, মাটির বাড়ির দাওয়ায় বসা সরল সাধাসিধে মানুষ। আর এই অথেন্টিক ছবি তোলার নেশাতেই ও এসে পড়েছে রতনপুরে। গুগল ম্যাপে দেখা সবুজ আর নীল রঙের গ্রামীণ ছোপ ওকে টেনে এনেছে এই অজপাড়াকায়। কলকাতার এক আর্ট গ্যালারিতে ওর তোলা সুন্দরবনের ছবিগুলো ভূয়সী প্রশংসিত হওয়ার পর থেকেই ওর মাথায় এই ভূত চেপেছিল। ওর গুরু বিখ্যাত ফটোগ্রাফার অলোকেশ সেন ওকে বলেছিলেন, রিতেশ, ছবির আসল প্রাণ থাকে মাটির কাছাকাছি। শহর তো কংক্রিটের কারখানা। যদি ছবি তুলতে চাস তাহলে গ্রামে যা, সেখানে প্রকৃতি এখনো কথা বলে। আর সেই কথা শুনতেই রতনপুরের মতো এই অখ্যাত গ্রামে রিতেশের আগমন। সময়টা বর্ষার মাঝামাঝি। শহর কলকাতার একঘেয়ে জীবন ছেড়ে পালিয়ে বাঁচার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী বা হতে পারে। তাই তল্পিতল্পা গুছিয়ে কদিনের জন্য নিরিবিলি প্রকৃতিতে একটু ঘুরে আসা। বাসের জানলার কাঁচে বৃষ্টির ফোঁটাগুলো যখন আঁকিবুকি কাটছিল, রিতেশ তখন মনে মনে ওর তোলা ছবির ফ্রেমগুলো সাজাচ্ছিল। মাটির দাওয়ায় বসা হুঁকো হাতে এক বৃদ্ধ, পুকুর ঘাটে কলসি কাঁকে গ্রাম্য বধূ, কিংবা বর্ষার জলে ভিজে মাঠে বল খেলা একদল দুরন্ত শিশু। ওর ক্যামেরার লেন্সে এই নিখাদ সারল্যকে বন্দি করার জন্য ওর মন আকুল হয়ে উঠছিল। ও যেন চোখের সামনে ছবিটা দেখতে পাচ্ছিল। একটা ক্লোজ আপ শট, হাই কন্ট্রাস্ট সাদা কালোয় তোলা। বৃদ্ধের মুখের প্রতিটা বলিরেখা যেন এক একটা শুকনো নদী খাত। বহু বছরের অভিজ্ঞতা
আর না বলা গল্পের সাক্ষী। হুঁকুর ধোঁয়াটা কুণ্ডলি পাকিয়ে বর্ষার ভেজা বাতাসে মিশে যাচ্ছে, আর সেই ধোঁয়ার আড়াল থেকে উঁকি দিচ্ছে একজোড়া শান্ত গভীর চোখ, যা সময়ের স্রোতকে স্থির হয়ে দেখতে শিখেছে। রিতেশ ভেবে নিয়েছে এই ছবিটার নামও দেবে সময় বা ঐতিহ্য। এরপর ওর মনে ভেসে উঠল আর একটা রঙিন ছবি। পানাপুকুরের সবুজ শ্যাওলা ধরা ঘাটে লাল পেড়ে শাড়ি পরা এক গ্রাম্য বধূ, তার হাতে পিতলের কলসি। সেই কলসিতে জল ভরার জন্য জলের উপরে ঝুঁকে পড়ায় তার মুখের প্রতিবিম্বটা শান্ত জলে কাঁপছে। এই ছবিটাই থাকবে না কোনো নাটকীয়তা, থাকবে শুধু এক স্নিগ্ধ নীরব মুহূর্ত। প্রকৃতির সাথে নারীর এই একাত্মতাকেই প্রেমবন্দী করবে রিতেশ। ও ভেবেও রেখেছে এই শটের জন্য বিকেলের নরম আলোটাই হবে একেবারে নিখুঁত। এরপর ওর মাথায় আসে সেই প্রাণবন্ত দৃশ্যটা। কাদা মাখা মাঠে একদল শিশু তুমুল বৃষ্টিতে ভিজে ফুটবল নিয়ে ছুটছে। তাদের খালি পায়ে কাদা ছিটকে উঠছে, মুখের হাসিতে ঝরে পড়ছে অফুরন্ত নির্ভেজাল আনন্দ। এই ছবিটি হবে জীবনের উদযাপন। কোনো অভাব, কোনো দুঃখই যেন এই মুহূর্তটাকে ছুঁতে পারে না। এই একটা প্রেমই শহরের হাজারটা শীততাপ নিয়ন্ত্রিত গেমিং জোনের আনন্দকে হার মানিয়ে দিতে পারে। রিতেশ মনে মনে হাসল। কলকাতা শহরটা ওর কাছে একঘেয়ে আর যান্ত্রিক হয়ে উঠেছে। সেখানে আবেগগুলো যেন প্লাস্টিকের মতো কৃত্রিম। কিন্তু এই গ্রামগুলোর এখনো নিজস্বতা আছে। এখানে জীবন মাটির কাছাকাছি, সরল এবং অকৃত্রিম। তাছাড়া ওর ক্যামেরা তো শুধু একটা যন্ত্র নয়, ওটা ওর চোখ, যে চোখ দিয়ে ও এই হারিয়ে যেতে বসা মুহূর্তগুলোকে ইতিহাসের জন্য সংরক্ষণ করতে চায়। বাইরের সবুজ দিগন্তের দিকে চেয়ে ও প্রায় নিশ্চিত ছিল রতনপুর ওকে নিরাশ করবে না। ওর কিট ব্যাগে রাখা প্রাইম লেন্সটা যেন ওর হাতের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠছে। জীবনের কবিতাকে ক্যামেরাবন্দি করতে হবে ওকে, এমন এক কবিতা যা কালি কলমে লেখা যায় না, শুধু আলো ছায়ায় আঁকা যায়। হঠাৎই এই অচেনা পরিবেশে পৌঁছে ওর মনে পড়ল বাল্যবন্ধু অর্কর কথা। তড়িঘড়ি পকেট থেকে ফোনটা বের করে অর্কর নাম্বার ডায়াল করল। হ্যালো ঋতু, আরে বল, পৌঁছে গেছিস? আরে অর্ক, আমি রতনপুরে, জানিস জায়গাটা? হ্যালো হ্যালো, আরে শুনতে পাচ্ছি না, কি বলছিস? হ্যালো রিতেশ, আরে নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। হ্যালো 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 অর্ক, হ্যালো হ্যালো। একটা তীক্ষ্ণ কট শব্দ করে কলটা কেটে গেল। স্ক্রিনে ফুটে উঠল নো সার্ভিস লেখাটা। আরে ধুর, এই পাড়া গায়ে এই একটাই মুশকিল। যাকে ভালোই হয়েছে, কেউ জ্বালাতন করতে পারবে না। অগত্যা বাইরের সবুজ দিগন্তের দিকে চাইল রিতেশ। রতনপুর ওকে নিরাশ করবে না, এখন এই বিশ্বাস নিয়েই অপেক্ষা করছে ও। কিন্তু টানা 4 ঘন্টা জার্নি করে বাস থেকে যখন ও নামল, আর নেমেই কাদা প্যাঁচ পেঁচে রাস্তায় পা রাখার মুহূর্তেই রিতেশের ভুলটা ভাঙল। ওর চোখে পড়ল চারপাশে ভিজে গ্রামাঞ্চলের অতিসারক দৃশ্য। বর্ষায় চারিদিকে জল থই থই করছে। ধানক্ষেতগুলো ডুবে গিয়ে তৈরি হয়েছে এক বিশাল জলাভূমি। ভিজে মাটির সোঁদা গন্ধ আছে বটে, কিন্তু তার সাথে মিশে রয়েছে পচা পাতা আর বদ্ধ জলের তীব্র গন্ধ। না, যেমনটা ভেবেছিল সেই ছবির মতো সুন্দর গ্রামটা এখন নেই, বরং জীবন্ত একটা ক্ষতের মতো দাঁড়িয়ে আছে। বাড়িগুলোকে দেখলে মনে হবে সেগুলো যেন জলের উপরে ভাসমান।
আকাশের দিকে চাইতেই রিতেশ দেখল ধূসর কুয়াশার মধ্যে হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি ঘোরাফেরা করছে, অর্থাৎ আবারও বৃষ্টি নামবে। কাদার মধ্যে দিয়ে সাবধানে পা ফেলে কিছু দূর যেতেই একটা গেস্ট হাউস চোখে পড়ল। গ্রামের এটাই একমাত্র গেস্ট হাউস। মালিকের নাম হারান মণ্ডল। বোর্ড দেখে সেদিকে এগিয়ে গেল রিতেশ। হারানবাবু বাইরেই দাঁড়িয়েছিলেন। এইরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গেস্ট হাউসে কেউ আসছে দেখে অবাক হলেন তিনি। এগিয়ে এলেন সামনে। বাবু, আপনারে তো দেখা শহর থেকে আসছেন বলেই মনে হচ্ছে। হ্যাঁ কাকু, এখানে একজনের থাকার ঘর মিলবে নিশ্চয়ই। অবাক বিস্ময় ভাবটা তখনও হারান মণ্ডলের মুখে লেগে। সেইভাবেই তিনি বললেন, এই দুর্যোগে শহরে মানুষ আছে বাবু, ফিরে যান। জল জংলা ভালো জায়গা না, বিশেষ কইরা এই সময়। আরে কাকু, আমি তো এই বর্ষার ছবি তুলতেই এসেছি। কটা দিনই থাকবো, জল কমলেই চলে যাব। আপনাকে বেশি দিন কষ্ট দেব না। জল এখানে কমে না বাবু, বাড়ে। আর জলের সাথে সাথে আরো অনেক কিছুই বাড়ে। রিতেশ আর বেশি কথা বাড়াল না। হারান মণ্ডলকে দেখেও হাসলেও ওর মনে এক ধরনের কি যেন অস্বস্তি জন্মাল। লোকটা আসলে বলতেটা কি চাইল? হারানের চোখের ভয়, কণ্ঠের সতর্কবাণী সবকিছুই বলছে যেন এই গ্রামে ওর ছবি তোলার কাজটা খুব একটা সহজ হবে না। সেদিন হারান মণ্ডল ওর থাকার একটা ঘরের ব্যবস্থা করে দিল বটে, কিন্তু তার বলা সেই অনেক কিছুর প্রথম পরিচয় রিতেশ পেয়ে গেল সেই রাতেই। সেদিন রাতেও বৃষ্টি নেমেছিল। গেস্ট হাউসের টিনের চালে বৃষ্টির একটানা ঝমঝম শব্দ, আর সেই শব্দের সাথে মিশছে আরও একটা অদ্ভুত শব্দ, একটা ভেজা চটচটে আওয়াজ। ছপ ছপ ছপ, যেন বিশাল আকারের কোনো জন্তু কাদার মধ্যে হাঁটছে। আর শব্দটা রিতেশের ঘরের চারপাশে ঘুরছে। ব্যাপারটা কি হতে পারে ভেবে ও টর্চ জেলে খাটের পাশের জানলার ফাঁক দিয়ে একবার দেখার চেষ্টা করল, কিন্তু জমাট বাঁধা অন্ধকারের মধ্যে কিছুই নজরে পড়ল না। কিন্তু টর্চের আলোয় আরেকটা ব্যাপার লক্ষ্য করল সে। তার ঘরের চারপাশের জলাভূমিগুলো যেন জীবন্ত সত্তা হয়ে উঠেছে, আর সেই জলে ভাসমান প্রতিটি শ্যাওলার আড়ালে যেন কে বা কারা উঁকি দিচ্ছে। মনের এই সমস্ত খচখচানি কাটাতে রিতেশ ফোনটা হাতে নিল। স্ক্রিনের এক কোণে তখনও নেটওয়ার্কের বারটা শূন্য। নিজের মনে ফিসফিস করে বলল, অর্ক, তোর সেই জল দেবতার গল্পগুলো আজ এত সত্যি মনে হচ্ছে কেন রে? আমার যুক্তিবাদী মনটা যেন কিছুতেই একটা কুল কিনারা করতে পারছে না। মোবাইলের স্ক্রিনে কেবল নো সার্ভিস লেখাটাই ঝলমল করছে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হল রিতেশ। এরপর ক্লান্তিতে বিছানায় শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়ল সে। একেবারে পরদিন সকালে ঘুম ভাঙল। বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে বেরিয়ে দেখল গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে। পুরুষরা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে, হাতে লাঠি বল্লম। সামনেই দাঁড়ানো হারান কাকুকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, রতনের চাউলটারে কাল রাত থেকে পাওয়া যাইতেছে না বাবু, আবার নিয়ে গেল শালায়। নিয়ে গেল মানে? কে নিয়ে গেল? হারান কাকুর চোখ দুটো কুঁচকে গেল। তিনি নিচু গলায় বললেন, জলার ঠাকুর গো বাবু, সে বছরে 2 সাইডটা কইরা নেয়। বর্ষার সময় তার খিদা বাড়ে। রিতেশের যুক্তিবাদী মনে এসব ঢুকল না।
নিশ্চয় ছেলেটা খেলতে গিয়ে জলে ডুবে থাকবে। কিন্তু গ্রামবাসীদের চোখে যে আদিম ভয় সে দেখছিল তা কোনো সাধারণ দুর্ঘটনার ভয় নয়। তারা যেন এমন কিছুর সাথে প্রতিনিয়ত লড়ছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। রিতেশও আর ঘরে বসে সময় নষ্ট করল না, ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। ছবি তোলার ইচ্ছাটা মরে গিয়েছে, এখন কৌতূহল হচ্ছে এই গ্রামের রহস্য জানার। ও সাবধানে কাদা বাঁচিয়ে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের দিকে পৌঁছে গেল। এদিকটায় জলাভূমিটা আরো গভীর হয়ে সামনের জঙ্গলের সাথে গিয়ে মিশেছে। জঙ্গলের ভেতরের দিকে যাওয়ার পথটা তো আরো ভয়ঙ্কর। বিশাল গাছগুলো শ্যাওলা আর পদ্মের আড়ালে ডুবে। প্রতিটা পদক্ষেপে পা কাদা মাটির মধ্যে ঢুকে যায়। তারই মধ্যে এক একটা ছবি তুলতে তুলতে রিতেশ এগোচ্ছে, আর যতই এগোচ্ছে ততই যেন তার মনের অস্বস্তিটা একটু একটু করে সরে যাচ্ছে। পুরনো সেই আনন্দটা ফিরে আসছে আবার, আর তারই নেশায় একের পর এক ক্লিক করে ছবি তুলে যাচ্ছে। এভাবেও যেখানটায় এসে দাঁড়িয়েছে এই জায়গাটা দিনের বেলাতেও আঁধো আধারে ঢাকা। বিশাল বিশাল গাছগুলো জলার ভেতর থেকে উঠে এসেছে, তাদের ঝুড়ি নেমে এসে আবার জলার জলেই ডুবেছে। পদ্ম আর শ্যাওলার পুরু আস্তরণে জলটা প্রায় দেখা যায় না। ছবি তুলতে তুলতে হঠাৎই ক্যামেরার লেন্সে কি যেন একটা ধরা পড়ল। জলার ধারে একটা বড় গাছের ডালে লাল রঙের ওটা কি ঝুলছে। পুনরায় ক্যামেরা চোখে লাগিয়ে জুম ইন করতেই শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল রিতেশের। একটা লাল জামা, জামাটা ছেঁড়া, তাতে শ্যাওলা আর কাদা লেগে আছে। মনের ভেতরটা খচখচ করে উঠল। এটাই হয়তো রতনের ছেলের জামা, কিন্তু ছেলেটা কই? রিতেশ ছবিটা তুলতে গিয়েও আর তুলতে পারল না। ওর হাত কাঁপছে। ও ক্যামেরা নামিয়ে চারপাশে তাকালো। এমন সময় মনে হলো জলার নিচে শ্যাওলার আড়াল থেকে কেউ যেন ওকে দেখছে। একজোড়া ঠান্ডা স্থির মাছের মতো চোখ। ও আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে ফিরে গেল গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে নিজের ঘরে ঢুকে রিতেশ দরজাটা বন্ধ করে, হাঁপাতে হাঁপাতে বসে পড়ে খাটের ওপর। ওর যুক্তিবাদী মন একের পর এক ঘটায় সমস্ত ঘটনার ব্যাখ্যা দিতে দিতে যেন হাঁপিয়ে উঠছে। এই মুহূর্তে হঠাৎই অর্কর সেই সতর্ক বাণীটা মনে পড়ে গেল। এই জগতে এমন অনেক কিছু আছে যা যুক্তি দিয়ে ছোঁয়া যায় না। পুনরায় পকেট থেকে ফোনটা বার করল। যাক, এবার সিগন্যাল আছে। আর দেরি না করে ফোন লাগালো অর্ককে। হ্যালো ঋতু, তুই বল। অর্ক শোন, এখানে যা দেখছি তুই বিশ্বাস করবি না। কেমন যেন তোর কথাগুলো সত্যি বলে মনে করতে ইচ্ছে করছে। তোর সেই জল। অর্ক ফোনের উল্টো দিক থেকে উদ্বিগ্ন গলায় বলে, হ্যালো হ্যালো, আরে কি বলছিস? হ্যালো রিতেশ, আরে আমি কি বলছিলাম? আরে কি হয়েছে? শুনতে পাচ্ছি না। আরে নেটওয়ার্কটাও না। হ্যালো হ্যালো। আবারও একটা কট শব্দ করে ফোনটা কেটে যায়। কান থেকে নামিয়ে চোখের সামনে ধরতেই দেখে সেই নো সার্ভিস লেখা। রাগে ফোনটা খাটের উপরে ছুঁড়ে ফেলে রিতেশ। ওর হঠাৎ করেই মনে হয় এ গ্রাম যেন কেবল ওকে বাইরে থেকে নয়, ওর যোগাযোগের দুনিয়া থেকেও বিচ্ছিন্ন করতে চাইছে। রিতেশের হঠাৎ মনে হলো তার কলকাতায় ফিরে যাওয়া উচিত। কিন্তু পরক্ষণেই একটা অদ্ভুত জেদ ওকে রতনপুরেই আটকে রাখল। ভয়কে জয় করার একটা তীব্র ইচ্ছা, অথবা হয়তো নিজের চোখের উপরে অবিশ্বাস। তাই সে ঠিক করল এই জলার ঠাকুর রহস্যের শেষ না দেখে এখান থেকেও এক পাও নড়বে না।
পরের কয়েকটা দিন রিতেশ পাগলের মতো ছবি তুলে বেড়ালো। মানুষ, ঘরবাড়ি, জলাভূমি, জঙ্গল কিছুই বাদ দিল না। অন্যদিকে গ্রামবাসীরা ওকে কেমন এড়িয়ে চলতে থাকল। তারা ওকে দেখলেই ঘরের দরজা বন্ধ করে দেয়। রিতেশ যেন তাদের কাছে অশুভ সংকেত, কারণ অনেক দূরের শহর থেকে কোনো সাধারণ মানুষ এরকম এক অভিশপ্ত জায়গায় আসবেই বা কেন? এই প্রশ্নের উত্তর গ্রামবাসীদের কাছে পরিষ্কার নয়। আর সেই কারণেই রিতেশের জন্য তাদের চোখে মুখে কেবল অবিশ্বাস আর ভয় ছাড়া কিছু নেই। রিতেশকে নিয়ে ইতিমধ্যেই চারপাশে কানাঘুষো শুরু হয়েছে। এরকমই একটা চাপা অসন্তোষের প্রথম প্রকাশ ঘটল দিন দুয়েক পর। গ্রামেরই এক যুবক লালটু রিতেশকে একা পেয়ে পথ আটকাল। এই যে বাবু, রোজ রোজ শ্যাওলার ধারে কি মধু খুঁজেন? রিতেশ থতমত খেয়ে বলল, না মানে আমি ওই ফটোগ্রাফার, ছবির জন্য। ছবি? কতজনের ছবি তুলবেন? ফিরাজান কইয়া দিলুম, নাহলে আপনার এই ক্যামেরা বাক্স শুদ্ধ জলের মধ্যে পুইত্তা দিমু। হারান কাকু এগিয়ে আসেন। বাবুটারে এরম বলিস না রে লালটু। বাবু আসার আগেই কি কম অমঙ্গল হয়েছে রে? সবই জলার ঠাকুরের কোপ। রিতেশ সেদিন আর বেশি কথা বাড়ায়নি। প্রতিদিনের মতো স্নান খাওয়া সেরে ক্যামেরায় তোলা ছবিগুলো ল্যাপটপে ঢুকিয়ে রাখে। সে রাতে রিতেশ বেশ তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যে বাইরে বৃষ্টি নামল, আর তারও খানিক পর হঠাৎ রিতেশের ঘুমটা ভেঙে গেল। আজকে আবারও সেই একই শব্দ পাচ্ছে। বৃষ্টির একটানা শব্দের সাথে মিশছে ছপ ছপ একটা শব্দ। আজকের শব্দটা অনেক বেশি স্পষ্ট, যেন কোনো ভারী জিনিস কাদার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কান খাড়া করে বসে রইল রিতেশ। কিছুক্ষণের মধ্যে শব্দটা ক্রমে দূরে চলে গেল। পরদিন সকালে গ্রামে আবারও তুমুল হইচই। এবার লালটু নিখোঁজ। তার বউ কাঁদো কাঁদো গলায় সকলকে বলছে রাতে কে বা কারা যেন তাদের দরজায় কাদা ছুটছিল, আর ফ্যাঁসফ্যাঁসে গলায় লালটুর নাম ধরে ডাকছিল। লালটু ও বউয়ের বারণ না শুনেই বল্লম হাতে চিৎকার করতে করতে বাইরে আসে, কিন্তু তারপর আর সে ঘরে ফেরে না। কথা শুনে গ্রামের পুরুষেরা দল বেঁধে বেরিয়ে পড়ল। রিতেশও ভয় মেশানো একটা অনুভূতি নিয়ে দূর থেকে তাদেরকে অনুসরণ করল। সবাই গিয়ে থামল সেই জলার ধারে, আর বিস্ফারিত নেত্রে দেখল লালটুর বল্লমটা কাঁদার মধ্যে অর্ধেক গাঁথা অবস্থায় পড়ে রয়েছে, আর তারই পাশে কাদামাটির ওপরে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার গভীর দাগ। দাগটা সোজা চলে যাচ্ছে জলার অতল জলের দিকে। কিন্তু অদ্ভুত ব্যাপার, দাগের চারপাশে কোনো মানুষের পায়ের ছাপ নেই, যেন মাটি নিজেই লালটুকে টেনে নিয়ে গিয়েছে। পরপর এইরকম নিখোঁজ হওয়ার ঘটনা রিতেশের মনে তুমুল আলোড়ন জাগিয়ে তুলল। কি এসব? ও সেদিন জলার কাছে এসে যা দেখল তার ব্যাখ্যাই বা কি আছে? নাকি সবকিছুই তার চোখের ভুল? কিন্তু তাই যদি হবে, তাহলে গ্রামের সবাই একই কথা বলছে কি করে? এমনও তো হতে পারে গ্রামবাসীদের সরলতার সুযোগ নিয়ে কেউ বা কারা এই সমস্ত কুকাজ করছে। কিন্তু এসব করার পিছনে তাদের উদ্দেশ্যটাই বা কি? না, এ রহস্য তাকে উদ্ধার করতেই হবে। কয়েকদিন পরে রাতের বেলায় রিতেশ নিজের ঘরে বসে ল্যাপটপে ক্যামেরায় তোলা একদিনের ছবিগুলো দেখছিল। বেশিরভাগ ছবি ধূসর আর বিষণ্ণ। হঠাৎ একটা ছবিতে এসে ওর চোখ আটকে যায়। গ্রামের একটা ঘাটের ছবি। ঘাটে তখন কেউ ছিল না, কিন্তু ছবির এক কোণায় জলের মধ্যে
একটা আবছা ছায়া দেখা যাচ্ছে না? ছায়াটা লম্বাটে, না ঠিক মানুষের মতো নয়। ও ছবিটাকে ভালো করে বোঝার জন্য জুম ইন করল, কিন্তু এ কি? এ তো কোনো ছায়া নয়। জলের নিচ থেকে একটা লম্বা সরু হাত বেরিয়ে এসেছে যেন। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর জোড়া, যেন হাঁসের পায়ের মতো। ও তড়িঘড়ি অন্য ছবিগুলো দেখতে লাগে। জঙ্গলের ছবি, জলাভূমির ছবি, প্রায় প্রত্যেকটা ছবিতেই যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে অদ্ভুত কিছু না কিছু দেখা যাচ্ছেই। কোথাও গাছের ডালের আড়ালে একজোড়া ফ্যাকাশে চোখ, কোথাও আবার জলের শ্যাওলার মধ্যে একটা কদর্য মুখের আভাস। যেন ও একা ছবি তোলেনি, তার সাথে অদৃশ্য আরও একজন ছিল, যে ক্যামেরার দিকে তাকিয়ে তাকে উপহাস করছিল। পরদিন ও ক্যামেরা নিয়ে আবারও বেরিয়ে পড়ে। প্রথম দিন ছবি তুলতে তুলতে যেখানে সেই ছেলেটির জামা দেখতে পেয়েছিল সেইখানে এসে হাজির হয়। জায়গাটা সেদিনের মতোই শান্ত আর নিস্তব্ধ। তারই মধ্যে কয়েকটা ছবি তুলে ফেরার জন্য ঘুরতেই দেখল ঠিক ওর সামনে কাদার ওপর কিছু একটা পড়ে রয়েছে, একটা মাটির পুতুল। আর পুতুলটা অবিকল ওর মতো দেখতে, পরনে জিন্সের প্যান্ট, নীল শার্ট, এমনকি কাঁধে একটা ছোট ক্যামেরাও বানিয়ে দেওয়া হয়েছে। আর পুতুলটার সারা গায়ে পিন ফোটানো। রিতেশের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কি করলো এটা? কখন করলো? ও তো এখানে আসার সময় কাউকে দেখেনি। পুতুলটা তুলতেই যাবে এমন সময় নাকে এলো একটা পচা গন্ধ, তীব্র অসহ্য দুর্গন্ধ। কিন্তু গন্ধটা কাদা মাটি থেকে নয়, আসছে ওর নিজের শরীর থেকে। ব্যাপারটা বুঝতে পেরেই হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেল রিতেশের। কোনো দিকে না তাকিয়েও দৌড়াতে শুরু করলো। আর এই সময় শুনতে পেল জলার দিক থেকে আসছে একটা চাপা খড়খড় শব্দ। সেদিন রাতে রিতেশের তেড়ে জ্বর এলো। জ্বরের ঘোরেই ও দেখল ও যেন জলাভূমির কাদায় ডুবে যাচ্ছে। গলা অবধি উঠে এসেছে কাদা, আর তার চারপাশে কিলবিল করছে জোঁক আর সাপ। সামনেই একটা শ্যাওলা জড়ানো কদাকার মূর্তি এসে দাঁড়িয়েছে। মূর্তিটা ধীরে ধীরে এগোচ্ছে তার দিকে। সেই মূর্তির কোনো চোখ নেই, কিন্তু রিতেশ দিব্যি অনুভব করতে পারছে যে মূর্তিটা ওকেই দেখছে। এবার হঠাৎ মূর্তিটা তার বিশাল চওড়া হাত বাড়িয়ে দিল রিতেশের মাথাটা কাদায় ডুবিয়ে দেওয়ার জন্য। চিৎকার করে ঘুম থেকে উঠে বসল রিতেশ। অনুভব করল ওর গা ঘামে ভিজে গিয়েছে। একটু ধাতস্থ হতেই সেই পরিচিত শব্দটা শুনতে পেল। আর আজকে শব্দটা হচ্ছে যেন ওর ঘরের মধ্যেই। ভয়ে কাঁপতে কাঁপতে বালিশের পাশ থেকে টর্চটা তুলে নিয়ে ঘরের ভেতর যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে তাক করে চালল। আর তারপরে বিস্ফারিত নেত্রে দেখল ঘরের একটা কোণায়, যেখানে ছাদের ফুটো দিয়ে জল পড়ছে, সেখানেই কাদার একটা স্তূপ জমেছে। আর স্তূপটা নড়ছে, ধীরে ধীরে যেন কিছু একটা আকার নেওয়ার চেষ্টা করছে। রিতেশ আর সহ্য করতে পারল না। কোনো রকমে ক্যামেরা আর ল্যাপটপের ব্যাগটা কাঁধে নিয়ে দরজা খুলে বেরিয়ে পড়ল অন্ধকারের মধ্যেই। ওকে এখান থেকে পালাতেই হবে এখনই। গ্রাম থেকে বেরোনোর একটাই রাস্তা, আর সে রাস্তায় একটা পুরনো কাঠের সাঁকো পড়ে। রিতেশ যখন দৌড়ে সেই জায়গায় পৌঁছালো, মনে মনে যা ভেবেছিল ঠিক তাই হলো।
গত 2 দিনের বৃষ্টিতে নদীর জল বেড়ে সাঁকোটাকে ডুবিয়ে দিয়েছে। জলের তোড়ে সাঁকোর কয়েকটা কাঠ ভেঙেও গিয়েছে। তাই ঠিক জলের তলায় সাঁকোটা এখন কোনখানে রয়েছে সেটা আন্দাজ করে নদী পার হওয়া মুশকিল। অসহায়ভাবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মানে ও আটকে পড়েছে এই গ্রামে। জলা জংলা রতনপুর ওকে নিজের সীমানার মধ্যে বন্দি করে ফেলেছে। কিন্তু ওই গেস্ট হাউসের ঘরেও আর ফিরবে না। এদিক ওদিক তাকাতেই সাঁকোর কাছাকাছি একটা ভাঙা মন্দিরের চাতাল চোখে পড়ল। রাতটুকু সেখানে কাটালো সে। পরের দিন ভোরের আলো ফুটতেই দেখতে পেল হারান কাকা এদিক ওদিক তাকাতে তাকাতে এগিয়ে আসছে। তাকে দেখতে পেয়েছেন তিনি। রিতেশও উঠে এলো। রিতেশের এই অবস্থা দেখে হারান কাকা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি তোমারে আগেই বারণ করছিলাম বাবু, এই জলা যারে একবার পছন্দ করে তারে ছাড়ে না। পছন্দ করে মানে? তুমি শহরের মানুষ, তোমার গায়ের গন্ধ আলাদা, তোমার রক্ত আলাদা। জলার ঠাকুর নতুন জিনিস ভালোবাসে, সে তোমার সাথে খেলতেছে বাবু। খেলা শেষ হইলে তোমারে নিয়া যাইব। কি এটা? কি এই জলার ঠাকুর? হারান কাকা রিতেশকে নিজের বাড়িতে নিয়ে এলেন। তারপর শোনালেন সেই কিংবদন্তি, যা গ্রামের মানুষের মুখে মুখে ঘোরে। শোনা যায় একসময় নাকি এই অঞ্চলে এক তান্ত্রিক বাস করত। অমর হওয়ার লোভে সে এক বিশেষ ক্রিয়ায় মেতেছিল, যার জন্য প্রয়োজন পড়ত নরবলির। একের পর এক নরবলি দিয়ে যাচ্ছিল সে। গ্রামের মানুষ একসময় সহ্য করতে না পেরে তাকে ওই জলাভূমিতে জ্যান্ত পুঁতে ফেলেছিল। তবে তার পরের পরিণতির কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। সেই তান্ত্রিকের অতৃপ্ত আত্মা মাটির সাথে, কাদার সাথে, জলের সাথে মিশে এক ভয়ঙ্কর সত্তায় পরিণত হয়েছে। তার শরীর হলো কাদা এবং শ্যাওলার, যে জলাভূমির সমস্ত প্রাণীকে নিয়ন্ত্রণ করে। আর তার খিদে মেটানোর জন্য সে তাজা রক্ত খোঁজে। আজকে এসব কথা শুনে রিতেশ আর খুব একটা অবিশ্বাস করতে পারছে না, কারণ ইতিমধ্যেই তার সাথে যা ঘটে গিয়েছে তাতে তার যুক্তিবাদী মন খুব একটা তাকে সাহস জোগাতে পারছে না। তাই রিতেশ কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কাকা, পালাবার কোনো উপায় নেই? হারান কাকা মাথা নাড়লেন। একটা উপায় আছে, কিন্তু বড় কঠিন। অমাবস্যার রাতে জলার ঠাকুর সবচেয়ে দুর্বল থাকে। সেই সময় তার মূল ধানে গিয়া যদি পবিত্র আগুনের বান মারা যায়, তাইলে সে কিছুদিনের জন্য শান্ত হয়। কিন্তু তার থানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুর মুখে যাওয়া। কোথায় কোথায় সেই ধান কাকা? কোথায় সেই ধান? জলাভূমির ঠিক মাঝখানে একটা দ্বীপের মতো জায়গার কথা বললেন। সেখানে একটা বিশাল বটগাছ জলের ভেতর থেকে উঠেছে, যার ঝুড়িগুলো সাপের মতো চারিদিকে ছড়িয়ে আছে। ওই গাছটাই তার ঘর। অমাবস্যা আসতে আর 2 দিন বাকি। তুমি যদি বাঁচতে চাও তবে তোমারে ওইখানে যাইতে হইব। আমি তোমার সাথে লোক দিব, কিন্তু ঝুঁকি আছে বাবু, হয়তো বেঁচে ফেরাই হবে না কো। রিতেশের কাছে আর কোনো বিকল্প নেই। ও হয় অপেক্ষা করবে সেই ভয়ঙ্কর পরিণতির জন্য, অথবা শেষ চেষ্টা করে দেখবে। পরের 2 দিন কাটল ভয়ঙ্কর সেই প্রস্তুতির মধ্যে দিয়ে। হারান কাকা গ্রামের সবচেয়ে সাহসী 4 জন লোককে জোগাড় করলেন। মশাল বানানো হলো, বল্লমের ডগা সানানো হলো। রিতেশের ক্যামেরাটা ওর সাথেই ছিল। ওর বারবার কেন যেন মনে হচ্ছিল
এই ক্যামেরাই হয়তো ওর শেষ অস্ত্র হবে। অমাবস্যার আগের রাতে রিতেশ ঘুমাতে পারল না। ওর ঘরের বাইরে সারা রাত ধরে কেউ যেন ওর নাম ধরে ডাকছে। আমি তোকে নিতে এসেছি বাবা রিতেশ, দরজা খোল। আমাকে চিনতে পারছিস না রিতেশ? আমি তোর দাদু যে। দরজাটা খোল বাবা, তোকে নিতে এসেছি, তোকে নিতে এসেছি যে আমার সাথে যাবি রে। ও জানে এটা একটা ছলনা, কিন্তু সে ডাক সেদিন উপেক্ষা করা অসম্ভব ছিল। ওর মাথার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। ও অনুভব করতে পারল ধীরে ধীরে কেমন কেমন পাগল হয়ে যাচ্ছে। শরীরটাও যেন বদলে যাচ্ছে। গায়ের চামড়া ঠান্ডা, ভেজা হয়ে উঠছে নখগুলো। কেমন যেন বিবর্ণ লাগছে তার দেহটা। নিঃশ্বাসেও পচা জলের গন্ধ। ওই জলার ঠাকুর ওকে শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও গ্রাস করছে যেন। এলো সেই অমাবস্যার রাত। নিকষ কালো অন্ধকারে চারিদিক ডুবে আছে। বৃষ্টির বদলে আজ একটা ঘন কুয়াশা নেমেছে চারিদিকে। হারান কাকা, রিতেশ এবং বাকি 4 জন লোক একটা ছোট নৌকায় চেপে তাদের লক্ষ্য জলাভূমির মাঝের সেই বট গাছের দিকে রওনা হলো। নৌকাটা যখন জলাভূমির গভীরে প্রবেশ করল, তখন চারপাশটা একেবারে নিঃশব্দ। কেবল বৈঠার জলের মধ্যে নড়াচড়ার আওয়াজ। এদিকটাই কুয়াশা এতই ঘন যে কয়েক হাতের বেশি প্রায় কিছুই দেখা যাচ্ছে না। একটা সময় তো রিতেশের মনে হলো তারা বুঝি পৃথিবীর বাইরে অন্য কোনো জগতে চলে এসেছে। হঠাৎই জলের মধ্যে আলোড়ন উঠল। নৌকাটা ভীষণভাবে দুলতে আরম্ভ করল। এরই মধ্যে জলের নিচ থেকে শ্যাওলা জড়ানো শেকড়ের মতো জিনিস উঠে আসছে একের পর এক। তারা নৌকাটাকে আঁকড়ে ধরে জলের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছে। মাঝিরা বৈঠার বল্লম দিয়ে সেগুলোকে আঘাত করে সরানোর চেষ্টা করলো প্রাণপণে। সকলের অলক্ষ্যে কখন যেন একটা শেকড় রিতেশের পা জড়িয়ে ধরেছে। ও চিৎকার করে সেটাকে লাথি মেরে ছাড়ালো। এভাবে কিছুক্ষণ লড়াই করার পর তারা গাছটার কাছে এসে পৌঁছালো। গাছটা বিশাল, তার ঝুড়িগুলো মাকড়সার জালের মতো জড়িয়ে আছে। গাছের নিচে জলার উপরে একটা ছোট মাটির ঢিবি, সেইটাই জলার ঠাকুরের থান। তারা নৌকা থেকে নামতেই চারিদিক থেকে সেই চাপা ঘড়ঘড়ে শব্দটা আসতে লাগলো। মাটিটা থকথকে কাদার মতো, পা ডুবে যাচ্ছে। রিতেশ টর্চ জ্বালতেই তার ছুঁড়ে দেওয়া আলোর মধ্যে ফুটে উঠল একটা মানুষের কঙ্কাল। মাটির ভেতর থেকে মানুষের মাথার খুলি বেরিয়ে আছে। টর্চের আলো এদিক ওদিক ঘোরাতেই ওইরকম আরো কতগুলো খুলি দেখতে পেল। এই সময় হারান কাকা চিৎকার করে বলে উঠলেন, দেরি কইরো না বাবু, মশালে আগুন জ্বালাও। কিন্তু দেশলাই জ্বালতেই কোথা থেকে একটা দমকা হাওয়া এসে নিভিয়ে দিচ্ছে। বারবার চেষ্টা করেও একটা দেশলাইও জ্বালানো গেল না। আর ঠিক তখনই গাছের গুঁড়ির পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি। মূর্তিটা প্রায় 10 ফুট লম্বা হবে। তার শরীরটা থকথকে কালো কাদা দিয়ে তৈরি, সারা গায়ে শ্যাওলা আর জলজ উদ্ভিদ জড়ানো। তার দুটো লম্বা হাত, আঙুলগুলো সরু ডালের মতো, আর মুখটা একটা কাদার তাল। তাতে দুটো জ্বলন্ত অঙ্গারের মতো চোখ ছাড়া আর কিছুই নেই। সেই বিভৎস মূর্তিটাকে দেখে 2 জন গ্রামবাসী ভয়ে চিৎকার করে দৌড়ে গেল নৌকার দিকে।
কিন্তু তারা জলে নামতেই জলের নিচ থেকে আবারও বেরিয়ে এলো সেই শেকড়ের রাশি। তারপর তাদের পা পেঁচিয়ে ধরে জলের অতলে টেনে নিয়ে গেল মুহূর্তে। একটা চিৎকার করার সময়টুকুও তারা পেল না। এদিকে জলার ঠাকুর এবার রিতেশের দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ছন্দে একটা ছপ ছপ শব্দ হয়। এই সময় হারান কাকা আর বাকি দুইজন বল্লম উঁচিয়ে আক্রমণ করতে গেল তাকে, কিন্তু তাদের বল্লমগুলো জলার ঠাকুরের কাঁদার শরীরে গেঁথে গেল। পরক্ষণে সে একটা হাত দিয়ে একজনকে ধরে শূন্যে তুলে আছাড় মেরে কাঁদার মধ্যেই পুঁতে দিল, এবং সকলের চোখের সামনে সেই শরীরটা ধীরে ধীরে কাঁদার মধ্যে মিশে গেল। এখন শুধু রিতেশ আর হারান কাকাই বাকি। হারান কাকা ভয়ে কাঁপছে। জলার ঠাকুর রিতেশের দিকে এগিয়ে এলো, তার সেই অঙ্গারের মতো চোখ দুটো রিতেশের চোখের পানে চেয়ে। রিতেশ দেখল সে চোখের গভীরে কোনো ঘৃণা নেই, রাগও নেই, আছে শুধু আদিম অনন্ত ক্ষুধা। এই সময় রিতেশ মরিয়া হয়ে তার শেষ অস্ত্রটা প্রয়োগ করল। ক্যামেরাটা তুলে জলার ঠাকুরের মুখের দিকে তাক করে ফ্ল্যাশ অন করে দিল। অন্ধকার জগতের চারপাশ এক তীব্র আলোয় ঝলসে উঠল। পরক্ষণে শোনা গেল জলার ঠাকুরের যন্ত্রণাময় এক ভয়ঙ্কর চিৎকার। তার কাদার শরীরটা গলে গলে পড়ছে। সে দু হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করতে করতে পিছিয়ে জলের মধ্যে মিলিয়ে গেল। রিতেশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে হারান কাকাকে টেনে নৌকায় তুলে বৈঠা চালাতে শুরু করে দিল। পিছনে জলাভূমিটা রাগে ফুঁসছে। জলার মধ্যে থেকে হাজার হাজার শেকড় বেরিয়ে এসে তাদের তাড়া করছে। রিতেশ কোনো রকমেই থামল না। প্রাণপণে বৈঠা চালিয়ে নৌকা নিয়ে পৌঁছে গেল ডাঙায়। কলকাতায় ফেরাটা মুক্তির বদলে এক নতুন ধরনের বন্দি দশা নিয়ে এলো রিতেশের জীবনে। ওর 27 তলার ফ্ল্যাটটা, যা এক সময় ছিল ওর গর্বের জায়গা, এখন সেটাকেই ওর মনে হচ্ছে যেন একটা কাঁচের বাক্স। সেখান থেকে পালানোর কোনো পথ নেই। ও ঘরে ঢুকেই সমস্ত দরজা জানলা বন্ধ করে দিল। পর্দা টেনে দিল এমনভাবে যাতে বাইরের পৃথিবীর এক কণা আলো সেখানে প্রবেশ করতে না পারে। এই শহরটাকেই ওর এখন একটা বিশাল জলাভূমি বলে মনে হচ্ছে। আর ওই লম্বা লম্বা বাড়িগুলো, ওগুলো সেই জলার ভেতর থেকে উঠে আসা গাছের মতো, আর রাস্তাগুলো পচা কাঁদার স্রোত যেন। কলকাতায় ফেরার প্রথম কয়েকটা দিন কাটল এক ঘোরের মধ্যে। স্নান করা একরকম বন্ধ হয়ে গিয়েছে রিতেশের। বাথরুমের শাওয়ার বা কল খুললেই ওর মনে হয় জলের বদলে যেন থকথকে কালো কাদা বেরিয়ে আসছে, আর গায়ে অনুভব করে সেই কাদার শীতল চ্যাটচেটে স্পর্শ। আজকাল জলের দিকে তাকালেও ওর ভয় লাগে। জলের গভীরে অসংখ্য যন্ত্রণা কাতর মুখ, রতনের ছেলে, সেই হতভাগ্য গ্রামবাসীরা সবাই যেন ওর দিকে চেয়ে সাহায্যের জন্য আর্তনাদ করছে। এক গ্লাস জল খেতে গিয়েও ওর এখন হাত কাঁপে, কারণ জলের ভেতরেও দেখতে পায় ওর নিজের প্রতিবিম্বটা। সেটা ধীরে ধীরে কিরকম বিকৃত হয়ে যাচ্ছে যেন, আর ওর চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাগছে না। মুখে ফুটে উঠছে এক পৈশাচিক হাসি। মূলত এই ভয়ে ও আর জল খেতে পারছে না। কিন্তু এভাবে কতদিনই বা চলতে পারে? রিতেশের শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগল। অদ্ভুত এক পরিস্থিতি ওর মধ্যে এসে হাজির হয়েছে। ওর শরীর জল চাইছে, কিন্তু মন জলকে ভয় পাচ্ছে। এক তীব্র আত্মবিধ্বংসী লড়াই শুরু হয়েছে ওর নিজের ভেতরেই। এভাবে একদিন হঠাৎই বন্ধ ফ্ল্যাটের মধ্যে সেই পচা গন্ধটা ফিরে এলো। প্রথমে হালকা, তারপর তীব্র থেকে তীব্রতর। রিতেশ প্রাণপণে এয়ার ফ্রেশনার স্প্রে করতে লাগলো, ধূপ জ্বালাতে লাগলো, কিন্তু কোথায় কি? গন্ধটা কিছুতেই যাচ্ছে না।
আর যাবেই বা কি করে? গন্ধ তো বাইরে থেকে আসছে না, আসছে ওর নিজেরই ভেতর থেকে। ওর নিঃশ্বাসে, ওর ঘামে, ওর সত্তায় মিশে গিয়েছে রতনপুরের সেই পচা জলাভূমির সোঁদা গন্ধ। ধীরে ধীরে ওর নিজের শরীরটাকেই ওর যেন একটা পচনশীল বস্তু বলে মনে হতে লাগলো। রাতেও কিছুতেই ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলেই দুঃস্বপ্নগুলো ফিরে ফিরে আসে প্রতিনিয়ত। ঘুমিয়ে পড়লেই স্বপ্ন দেখে ও যেন ওর ফ্ল্যাটে নেই, দাঁড়িয়ে আছে সেই বট গাছের নিচে। চারিদিকে চাপ চাপ কাঁদা মানুষের কঙ্কাল, আর গাছের গুঁড়িটার পেছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর মূর্তিটা। ও চিৎকার করতে চায়, কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। মূর্তিটা ওর দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, তার বিশাল কাদার হাতটা রাখে রিতেশের একেবারে মাথার ওপর, আর অনুভব করে সেই ঠান্ডা ভেজা কাদা ওর চামড়া ভেদ করে, মাংস ভেদ করে হাড়ের মজ্জার ভেতরে ঢুকে যাচ্ছে যেন। ও আর রিতেশ থাকছে না, হয়ে যাচ্ছে জলার ঠাকুরের অংশ। এরই মাঝে ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসে বিছানায়। তারপরে অনুভব করে তার সারা শরীর ঘামে ভিজে গিয়েছে। কয়েকদিন ধরে এরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে বসার পর একদিন ও লক্ষ্য করল ঘরের কোনায়, যেখানে এসির জলটা চুইয়ে পড়ার দাগ রয়েছে, সেখানে কি করে যেন একটা ভেজা কাদা জমে আছে। সকালে আলো ফুটলেই আবার দেখে কোথায় কি, ঘর তো পরিষ্কার, কিন্তু রিতেশ জানে ওটা ওর মনের ভুল নয়। রাত হলেই ওই কাদার স্তূপটা ফিরে আসবে এবং আগের দিনের তুলনায় তার আকারটা বাড়বে। প্রতিদিন ওর ফোনটা একটানা বেজেই যায়। অর্ক, পরিবার, অফিস সব জায়গা থেকে ফোনের পর ফোন আসতেই থাকে, কিন্তু ও কোনোটাই রিসিভ করে না। বাইরের জগতের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে একেবারে নিঃসঙ্গ হয়ে যেতে ইচ্ছে করে ওর। কারোর সাথে কথা বলতে বা দেখা করতে ইচ্ছে করে না, ভয় লাগে। মনে হয় কথা বলতে গেলেই বুঝি মানুষের স্বরের বদলে সেই ঘর ঘর শব্দটা বেরিয়ে আসবে। আজকাল ও কেবল ঘরের মধ্যেই বন্দী হয়ে থাকতে চায়, অপেক্ষা করতে চায়। কিন্তু কিসের অপেক্ষা, কেন অপেক্ষা, তাও নিজেও জানে না। হয়তোবা মৃত্যুর, অথবা তার থেকেও ভয়ঙ্কর কিছুর। অর্ক এখন একজন স্ট্রাগলিং ফিল্ম মেকার। রিতেশের তোলা ছবি তার সিনেমার জন্য প্রায় ব্যবহার করে সে। গত এক সপ্তাহ ধরে রিতেশের কোনো খবর নেই। অর্ক তো বেজায় চিন্তিত হয়ে পড়েছে। ছেলেটার ফোন বন্ধ, হোয়াটসঅ্যাপে লাস্ট সিন সেই 3 সপ্তাহ আগের। কদিন ধরে রিতেশের বসও অর্ককে ফোন করে খোঁজ নিচ্ছিল। তো শেষমেশ অর্ক ঠিক করলো সে রিতেশের ফ্ল্যাটে যাবে। ডুপ্লিকেট চাবিটা রিতেশই অর্ককে দিয়ে রেখেছিল আপৎকালীন পরিস্থিতির জন্য, যাতে সে ওর ফ্ল্যাটেই যেতে পারে। যথারীতি সেটা নিয়েই ফ্ল্যাটের দরজার সামনে এসে হাজির হলো অর্ক। কলিং বেল বাজালো, দরজায় ধাক্কা দিল, কিন্তু কোনো সাড়া এলো না ভেতর থেকে। শেষে সে চাবি দিয়ে দরজাটা খুলে ফেলল। ভেতরে ঢুকতেই একটা ধাক্কা খেল অর্ক। নিশ্ছিদ্র অন্ধকার, পর্দাগুলো এমনভাবে টানা যেই ভর দুপুরেও ঘরের ভেতরটা অমাবস্যার রাত যেন। আর একটা তীব্র ভ্যাপসা গন্ধ, দুর্গন্ধ। পচা পাতার সাথে সস্তা রুম ফ্রেশনার মেশালে যেমন হয়, কতকটা তেমন। রিতেশের নাম ধরে কয়েকবার ডাকাডাকি করেও কোনো উত্তর পেল না অর্ক। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালল, আর সেই আলোতে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের ভেতরটা যেন লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সোফার কুশান ছেঁড়া,
সেন্টার টেবিলটা উল্টানো, দেওয়ালে রিতেশের নিজেরই তোলা ছবিগুলো টানানো ছিল। সেগুলো কেউ যেন ধারালো কিছু দিয়ে আঁচড়ে দিয়েছে। আলোটা এবার ঘরের অন্যদিকে ঘোরাতেই আবারও এক দফা চমকে উঠল অর্ক। রিতেশ, তার মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোর গণ্ডির মধ্যে ঘরের এক কোণায় মার্বেলের মেঝেতে হাঁটু মুড়ে তাতে মুখ গুজে বসে রয়েছে রিতেশ। কিন্তু এ কি চেহারা হয়েছে ওর! মাথায় উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে, আর সেই চোখের মণি দুটো অস্বাভাবিক রকম স্থির। শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। রিতেশ, রিতেশ, আরে কি হয়েছে তোর? কিরে, এই অবস্থা কেন? রিতেশ ধীরে ধীরে মুখ তুলে চাইল। ওর দৃষ্টি শূন্য, স্থির। অর্ককে দেখল বটে, কিন্তু চিনতে পারল বলে মনে হলো না। ওর ঠোঁট দুটো নড়ে উঠল, তবে কোনো শব্দ বেরোল না। তোর কি শরীর খারাপ? চল চল, তোকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাই। অর্ক এবার এগিয়ে গিয়ে রিতেশের হাতটা ধরে। এবার রিতেশ হিসিয়ে ওঠে। যেন কোনো বন্য জন্তু এক ঝটকায় অর্কর হাতটা সরিয়ে দেয়। অর্ক ততক্ষণে চমকে গিয়েছে। রিতেশের হাতটা ধরতেই ওর সারা শরীরে কেমন একটা ঠান্ডা আর ভেজা ভেজা ভাব ছড়িয়ে পড়েছে। আমাকে ছুবি না, আমাকে ছুবি না। অর্ক এক লাফে পিছনে সরে এলো। একরাশ বিস্ময় ততক্ষণে দানা বেঁধেছে তার মনে। রিতেশ, রিতেশ, আরে কি হয়েছে তোর? আমাকে বল। সেদিন ফোনে কি যেন একটা বলছিলিস তুই? কোথায় একটা... হ্যাঁ রে, তুই কোথায় গিয়েছিলিস? রিতেশ এই কথার কোনো উত্তর দিল না। আবারও হাঁটুতে মুখ গুঁজে বসে পড়ল। অর্ক ঠিক করল সে আর জোর করবে না। সোজা চলে গেল রান্নাঘরে। ফ্রিজটা খুলতেই দেখল ভেতরটা খালি, শুধু কয়েকটা পচে যাওয়া সবজি পড়ে আছে। বুঝল রিতেশ বেশ কয়েকদিন ধরে কিছুই খায়নি। তৎক্ষণাৎ সে বাইরে থেকে খাবার কিনে আনার কথা ভাবল। যাওয়ার আগে চোখে পড়ল রিতেশের ক্যামেরার ব্যাগটা। সেটা সোফার এক পাশে পড়ে আছে, তাতে শুকনো কাদার দাগ। অর্কর মনে একটা কৌতূহল জাগল। রিতেশ যেন সেদিন ফোন করে কি একটা বলার চেষ্টা করছিল। নেটওয়ার্ক খারাপ থাকার কারণে অর্ক যদিও সেসব বুঝতে পারেনি কিছুই, কিন্তু এখন রিতেশ কয়েকদিন আগে কোথায় গিয়েছিল সেটা জানতে সে পারবে। এই ভেবে সে এগিয়ে গিয়ে ছবির ব্যাগটা খুলে সাবধানে ক্যামেরাটা বার করে আনল। ওটার গায়েও কাদা লেগে আছে। ক্যামেরা থেকে মেমোরি কার্ডটা বের করে নিজের পকেটে রাখল। তারপর রিতেশকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি রিতেশ, তোর আর আমার জন্য কিছু খাবার কিনে আনছি। ভাই, তুই দরজাটা ভেতর থেকে বন্ধ করিস না। রিতেশ আগের মতোই বসে রইল। অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। আধ ঘন্টা পৌনে এক ঘন্টা পর যখন সে আবার খাবার কিনে রিতেশের ফ্ল্যাটে এসে পৌঁছালো, ততক্ষণে বেশ রাত হয়ে গিয়েছে। ঘরে ঢুকে রিতেশকে বিছানায় উল্টো দিকে ঘুরে শুয়ে থাকতে দেখে সে আর ওকে বিরক্ত করল না। খাবারগুলো ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখল। তারপর ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। বাড়ি ফিরে অর্ক তড়িঘড়ি মেমোরি কার্ডটা ল্যাপটপে লাগালো। তার মাথায় ছিল হয়তো সুন্দর কোনো গ্রামের ছবি, আর সেখানের কোনো সুন্দরী এক মেয়ের ছবি দেখতে পাবে, যেমনটা এর আগেও হয়েছে। তবে সেসবের সাথে রিতেশের শরীরের এইরূপ অবস্থার কি যোগাযোগ থাকতে পারে, মূলত সেই কৌতূহলটাই তাকে তাড়া করে ফিরছে। তাই এতটুকু দেরি না করে অর্ক ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখে। মেমোরি কার্ডের ফোল্ডারটা খুলতেই ছবিগুলো একে একে ভেসে উঠতে লাগে ল্যাপটপের স্ক্রিনে।
প্রথম দিকের কয়েকটা ছবি ঠিক অর্ক যেমন ভেবেছিল তেমন। বর্ষার গ্রাম, ভেজা ধান ক্ষেত, পুকুর। কিন্তু সব ছবিগুলোতেই কেমন যেন একটা বিষণ্ণতা আছে। ছবিগুলো এমন কেন? রঙগুলো কেমন যেন ফ্যাকাশে, ধূসর। কোনো ছবিতেই মানুষজনের মুখে কোনো হাসি নেই, শুধু রয়েছে ভয় আর উদ্বেগ। যতই সে পরের ছবিগুলো স্ক্রল করে দেখতে লাগলো, তার অস্বস্তি যেন বাড়ল। ছবিগুলো ক্রমশ অন্ধকার আর ভীতিকর হয়ে উঠছে। একটা গভীর জলাভূমি, শ্যাওলা পড়া জঙ্গল, এসব আবার কি তুলেছে রিতেশ? আর তারপরেই এলো সেই ছবি, যা দেখে অর্কর নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সেই আবছা ছায়া, জলের তলার সেই হাঁসের পায়ের মতো হাত, গাছের ডালের আড়ালের সেই চোখ। অর্কর হাত কাঁপতে লাগলো। কিছু কিছু যেন সে আন্দাজ করতে পারছে, আর তার আন্দাজ যদি সত্যি হয় তাহলে তো সর্বনাশ। সে স্ক্রোল করতে করতে ফোল্ডারের শেষ ছবির দিকে এগোচ্ছিল। শেষের ছবিটার সাইজ অন্যগুলোর থেকে বেশ বড়। ফাইলটার উপরে ক্লিক করে ছবিটা খুলতেই তীব্র ফ্ল্যাশের আলোয় অর্কর চোখটা ধাঁধিয়ে গেল। আলোটা একটু সয়ে আসতেই সে যা দেখল তাতে তার পেটের ভেতরটা গুলিয়ে উঠল। একটু আগের ছবিতে যে বটগাছকে সে দেখেছিল, এটা সেই বটগাছেরই নিচের অংশের ছবি। মাঝখানে একটা লম্বাটে কাদার তাল দেখা যাচ্ছে না? ছবিটার উপর স্ক্রল করে জুম ইন করতেই অর্ক দেখল সেই কাদার তালের মধ্যে মিশে আছে অসংখ্য মানুষের মুখ। মুখগুলো যন্ত্রণায় বিকৃত, সাহায্যের জন্য আর্তনাদ করা মুখ। তার ভেতর একটা শিশুর মুখও দেখতে পেল। তারা সকলেই কাঁদছে। চিরতরের জন্য তারা ওই কাঁদার দলার অংশ হয়ে গিয়েছে যেন। অর্ক চেয়ারে হেলান দিয়ে এলিয়ে পড়ল। তার বমি পাচ্ছে। সঙ্গে সঙ্গে ছবিটা বন্ধ করে দিতেই যাচ্ছিল, এমন সময় তার চোখ আটকে গেল ছবির পিছনের একটা আবছায়া অন্ধকারে। মূর্তিটার ঠিক পিছনে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে রয়েছে। অর্ক ছবিটাকে আরো জুম ইন করে ব্রাইটনেস বাড়ালো। ছায়াটা স্পষ্ট হতেই অর্ক তার নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে ভয়ে চিৎকার করে উঠল। রিতেশ! হ্যাঁ, মুখটা রিতেশেরই বটে। এই খিদে খাবারের খিদে নয়, এই খিদে রক্তের, প্রাণের। এতদিন রিতেশের মানবিক সত্তা লড়াই করছিল, জলকে ভয় পাচ্ছিল, নিজেকে গুটিয়ে রেখেছিল। কিন্তু অর্কের দেখা পাওয়া, সর্বোপরি তার স্পর্শ পাওয়ায় মনের ভয়টা সেই সত্তার শেষ প্রতিরোধটুকুও ভেঙে দিয়েছে। এখন জলার ঠাকুরই প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে রিতেশের গোটা সত্তাকে। ধীরে ধীরে জলের ভয়টা কাটতে লাগল। একদিন রাতে বাইরে প্রবল বৃষ্টি নেমেছে। রিতেশ জেগেই ছিল। ও বিছানা থেকে উঠে বসল। কিন্তু এবার আর ভয় নয়, এক তীব্র আকর্ষণে, রক্তের প্রয়োজনে। টলতে টলতে ঘরের সামনের দিকের লাগোয়া ব্যালকনির দিকে এগিয়ে গেল। কাঁচের দরজাটা খুলতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা আর বৃষ্টির ছাট এসে ওর মুখে লাগল। আগে হলে ও ভয়ে হয়তো পিছিয়ে আসত, কিন্তু আজ যেন অন্যরকম অনুভূতি হলো। বৃষ্টির প্রতিটি ফোঁটা ওর শুকনো ত্বকে পড়ার সাথে সাথে ও এক অদ্ভুত আরাম পেল যেন। সামনের দিকে এগিয়ে গিয়ে ব্যালকনির রেলিং ধরে দাঁড়ালো। নিচের রাস্তায় জমে থাকা জলের দিকে তাকিয়ে ওর আর ভয় লাগছে না। ওর মনে হচ্ছে ওইটি আমারই রাজ্য, কলকাতা শহরটা আমার নতুন জলভূমি। সেদিন থেকেই ওর রুটিন বদলে গেল। ও আর অন্ধকার ঘরে লুকিয়ে থাকে না।
যখনই বৃষ্টি নামে ও ব্যালকনিতে এসে দাঁড়ায়। ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে ভিজে চলে। ওর প্রতিবেশীরা অবাক হয়ে দেখে, কিন্তু কেউ কিছু বলার সাহস পায় না। এদিকে ওর শরীরটাও বদলাচ্ছে, আর শুকিয়ে যাচ্ছে না ও, বরং ওর শরীরটা কেমন যেন ফুলে উঠছে। ওর গায়ের চামড়া ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে ক্রমে। আঙুলের নখগুলো লম্বা আর ধূসর। এদিকে রক্তের খিদেটা বাড়ছে, অসহ্য হয়ে উঠছে দিন দিন। একদিন রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে রিতেশ তার প্রথম শিকারকে দেখতে পেল। পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা পোষা বিড়াল বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় নিয়েছিল। রিতেশের চোখ দুটো অন্ধকারে জলজল করে উঠল। সেই আদিম অনন্ত ক্ষুধাটা ওর সমস্ত চেতনাকে মুহূর্তে গ্রাস করল। ও নিজের ব্যালকনির রেলিং টপকে পাশের ফ্ল্যাটের কার্নিশে পা রাখল। 27 তলার উপর পিচ্ছিল কার্নিশ, যেখানে একজন সাধারণ মানুষের পক্ষে যাওয়া অসম্ভব। কিন্তু রিতেশ তো আর সাধারণ মানুষ নয়, তাই ও অবলীলায় কার্নিশ ধরে এগিয়ে গেল। বিড়ালটা ওকে দেখে ভয়ে রাগে গড়গড় করতে লাগল। তবে সে শব্দ বেশিক্ষণ স্থায়ী হল না। পরদিন সকালে পাশের ফ্ল্যাটের মালকিন তার বিড়ালের রক্তাক্ত দেহটা ব্যালকনিতে খুঁজে পান। ছোট্ট প্রাণীটার শরীরটাকে কেউ যেন হিংস্রভাবে ছিঁড়ে খেয়েছে। কিন্তু এটা ছিল কেবল শুরু মাত্র। একটা ছোট প্রাণীর রক্তে কি অনন্ত খিদে মেটে? ওর যে আরো বড় কিছু চাই। এই ঘটনার ঠিক 1 সপ্তাহ পর এক বর্ষার রাত। রাস্তায় জল জমে আছে। অফিস ফেরত কিছু মানুষ জলের ভেতর দিয়ে সাবধানে হেঁটে বাড়ি ফিরছে। রিতেশ ওর ফ্ল্যাটের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো। ওর পরনে একটা কালো রেইনকোট, হুড দিয়ে মাথাটা ঢাকা। লিফটে করে নিচে নামল রিতেশ। তারপর বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় জমে থাকা জলে পা রাখল। ঠান্ডা জলটা পায়ে লাগতেই পরম তৃপ্তি পেল সে। ও আর টলছে না। ওর হাঁটা এখন স্থির, ছন্দবদ্ধ, সেই পরিচিত ছন্দ। রাস্তার উল্টো দিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো গাড়ির জন্য অপেক্ষা করছে। রিতেশ হুডের ভেতর থেকে তাকে একবার আপাদ মস্তক দেখল। সেই সাথে ওর ঠোঁটের কোণে ফুটে উঠল এক আদিম পৈশাচিক হাসি। হঠাৎ করে একটা ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বর ওর মাথার ভেতর যেন চিৎকার করে উঠল। হয়তো খাবার খাবার সামনে দাঁড়াই আছে। রিতেশ রাস্তাটা পার হতে শুরু করল। ওর ছায়াটা বৃষ্টির জলে লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে, একটা কদাকার অমানবিক ছায়া। মেয়েটা তখনও ওকে খেয়াল করেনি। সে তার মোবাইল স্ক্রিনে এতটাই মগ্ন, এদিকে মৃত্যু যে ভিজে পায়ে ওর দিকে একটু একটু করে এগিয়ে আসছে তার টেরও সে পেল না। রতনপুরের সেই অভিশপ্ত আত্মা আজ কলকাতার রাস্তায় তার নতুন শিকার খুঁজে পেয়েছে। রিতেশ ধীরে ধীরে মেয়েটার পিছনে এসে দাঁড়ালো। মেয়েটার চুলের ডগা থেকে বৃষ্টির জল ঝরে পড়ছে, আর তার পারফিউমের মিষ্টি গন্ধটা বৃষ্টির সোদা গন্ধের সাথে মিশে যাচ্ছে। একটা সময় রিতেশের সেই আদিম ঘ্রাণ এসে পড়ল মেয়েটার কাঁধে। কি একটা অস্বস্তিতে কাঁধে ঝাঁকিয়ে ঘুরে তাকাতেই মৃত্যুদূতকে দেখতে পেল মেয়েটা, যার রেনকোটের হুডের গভীর অন্ধকারে কোনো মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো জ্বলন্ত চোখ যা স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। একটা তীক্ষ্ণ আর্তনাদ করার জন্য মেয়েটা তার ঠোঁট ফাঁক করতে গেল, কিন্তু তার আগেই লম্বা ধূসর শ্যাওলা ধরা নখযুক্ত একটা হাত সর্পিল গতিতে এগিয়ে এসে মেয়েটার মুখ চেপে ধরল।
রিতেশের অপর হাতটা লোহার বেড়ের ন্যায় মেয়েটার কোমরটা জড়িয়ে ধরল। সেকেন্ডের ব্যবধানে তার শরীরটাকে এক ঝটকায় মাটি থেকে শূন্যে উঁচিয়ে দ্রুত পায়ে পাশের আবর্জনা ভরা গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য শুধু একটা চাপা গোঙানির শব্দ উঠল সেদিক থেকে, আর একটা ক্ষীণ ধস্তাধস্তির আওয়াজ। তবে সে সমস্ত শব্দ ঝমঝমিয়ে পড়া বৃষ্টির শব্দকে ছাপাতে পারল না। এরপর থেকে প্রায় প্রতিদিনই একটার পর একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েই চলল। প্রথমে ওই মেয়েটার রক্তশূন্য দেহ পাওয়ার পর পুলিশ সেটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা ভেবেছিল, কিন্তু এই হত্যাকাণ্ডের ঠিক এক সপ্তাহ পরেই যখন দক্ষিণ কলকাতার এক এটিএম কাউন্টারের ভেতর থেকে সিকিউরিটি গার্ডের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো, তখন পুলিশ নড়ে চড়ে বসল। সিসিটিভি ফুটেজে কেবল এক ছায়ামূর্তিকে দেখা গিয়েছিল, যার পরনে ছিল একটা কালো রেইনকোট, মুখটা হুডের অন্ধকারে ঢাকা। ফুটেজ দেখে মনে হচ্ছিল লোকটা যেন জলের উপর দিয়ে ভেসে চলেছে। শুরু হলো এক নতুন আতঙ্ক। মিডিয়া এই রহস্যময় খুনিকে নাম দিল নরখাদক। যখনই আকাশ কালো করে মেঘ জমে এবং ভারী বৃষ্টি শুরু হয়, কলকাতার রাস্তায় এক অজানা ভয় নেমে আসতে লাগে। এমন বৃষ্টির দিনে মানুষ তো সন্ধ্যার পর আর একা বেরোতে সাহস পাচ্ছে না। পরপর আরও দুটি ঘটনা ঘটল। একজন ভবঘুরে মানুষ যে বৃষ্টিতে স্টেশনে আশ্রয় নিয়েছিল, আর একজন খাবারের ডেলিভারি বয় যে শর্টকাট রাস্তা খুঁজে এক অন্ধকার গলি বেছে নিয়েছিল। প্রত্যেকটি দেহই পরের দিন ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়, যেন কোনো হিংস্র জানোয়ার তার ক্ষোভ মেটাতে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে দেহগুলো। মৃতদেহের শরীরে রক্তের লেশ মাত্র নেই। পুলিশ দিশেহারা, কোনো ক্লু নেই, কোনো প্রমাণ নেই। সবকিছু বৃষ্টির জলে ধুয়ে মুছে একেবারে সাফ। ওদিকে রিতেশের অ্যাপার্টমেন্ট আর মানুষের বাসযোগ্য হয়ে নেই। দেওয়ালগুলো স্যাঁতসেঁতে শ্যাওলায় ঢেকে গিয়েছে, মেঝেতে সবসময় জল জমে আছে। ঘরের ভেতরটা থেকে একটা তীব্র আঁশটে গন্ধ বের হয়ে আসছে। চারপাশে পচা মাছের বোটকা গন্ধ আর ভেজা মাটির গন্ধে ভরপুর। রিতেশ আর দিনের আলোয় বাইরে বার হয় না। ওর পৃথিবী জুড়ে শুধু অন্ধকার আর বৃষ্টির শব্দ। ইতিমধ্যে ওর শরীরটা চূড়ান্তভাবে বদলেও গিয়েছে। গায়ের রং ফ্যাকাশে সবুজ হয়ে গিয়েছে, যেন দীর্ঘক্ষণ জলে ডুবে থাকা কোনো সব দেহ। আর এখন ওর একমাত্র খিদে রক্তের, যা বৃষ্টির সাথে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। ওর স্মৃতি, ছোটবেলার কথা, অফিস, ছবি তোলার নেশা, সবকিছুই কেমন যেন গভীর কুয়াশার আড়ালে চলে যাচ্ছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা শহরের বুকে হঠাৎই নেমে এসেছে আতঙ্কের কালো ছায়া। গত এক সপ্তাহে শহর জুড়ে বর্ষার রাতে একের পর এক চারটি রহস্যজনকভাবে নৃশংস হত্যাকাণ্ডের জেরে চরম আতঙ্কে কাঁপছে মহানগর। প্রতিটি মৃতদেহই পাওয়া গেছে রক্তশূন্য ও ছিন্ন ভিন্ন অবস্থায়, যা এক অমানবিক হত্যালীলার ইঙ্গিত দিচ্ছে। সিসিটিভি ফুটেজে শুধু এক কালো রেইনকোট পরিহিত অস্পষ্ট ছায়ামূর্তি দেখা যাওয়ায় পুলিশ কার্যত কোনো সূত্র খুঁজে পাচ্ছে না। প্রাথমিক অনুমান, একজন নরখাদকের হাতেই ঘটে চলেছে এই নারকীয় হত্যালীলা। নাগরিকদের নিরাপত্তার জন্য পুলিশ সন্ধে 7টার পর জনশূন্য পথে একা না বেরোনোর কড়া সতর্কতা জারি করেছে। রহস্যময় এই খুনিকে ধরতে জোরদার তদন্ত শুরু করেছে লালবাজার পুলিশ। টিভিতে নরখাদকের খবরটা দেখে ভ্রু যুগলে এক গভীর ভাঁজ পড়ল অর্কর। হিসেব করে দেখল প্রত্যেকটা খুনের স্থান রিতেশের ফ্ল্যাটের
5 কিলোমিটারের মধ্যে, আর প্রতিটি ঘটছে বর্ষার রাতে। হঠাৎ করে কেন যেন পিসিমার বলা সেই জল দেবতার কথাটা মনে পড়ছে আজ। ওই সিসিটিভি ফুটেজটা যতবার সে টিভিতে দেখছে ততবারই মনে হচ্ছে ওই কালো রেইনকোটটাকে ও যেন কোথায় দেখেছে। এই কয়েকদিনের মধ্যে কোথাও একটা দেখেছে, বড় পরিচিত যেন। তাছাড়া হাঁটা চলার ভঙ্গিটা কেমন কেমন যেন অনেক দিনের পরিচিত। রিতেশের সাথে বড্ড মিল না? সর্বনাশ, এসব কি তাহলে রিতেশ করেছে? তার মানে একদিনে ব্যাপারটা আরও বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে। ইস, সেদিন যদি আমি পুলিশকে একবার খবরটা দিতাম। পরক্ষণেই আবার ভাবল, না না, পুলিশকে যে জানাবো, কিন্তু প্রমাণ করব কি করে যে রিতেশ এক রক্তপিপাসু দানবে পরিণত হয়েছে, আর এইসব খুনের পিছনে তারই হাত? না না না, পুলিশ আমাকে পাগল ভাববে। আর যদিও আমার কথা মেনে নিয়ে তদন্ত শুরু করে কিছু পায়, তাহলে তো রিতেশকে গুলি করে মেরে ফেলবে। না না। আর এই কথা ভাবতেই বিবেক যেন তাকে এক মোক্ষম ধাক্কা দিল। যে বন্ধু তার প্রাণ প্রিয়, যে বন্ধু একদিন নিজের ব্যথা যন্ত্রণার তোয়াক্কা না করে তাকে প্রাণে বাঁচিয়েছিল, আজ তারই যদি এমন পরিণতি হয়, তবে কি সে হাত গুটিয়ে বসে থাকবে? না 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 না, রিতেশকে আমি এই অবস্থায় ছেড়ে দিতে পারি না। ও যদি জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচাতে পারে, তাহলে আমি পারবো না কেন? আর এই পুলিশ দিয়ে কিচ্ছু হবে না। আমাকেই অন্য কিছু একটা ভাবতে হবে। অর্ক নিজেকে ঘরবন্দি করল। অফিসে মেল করে কদিনের জন্য সিক লিভ নিয়ে নিল। শুরু করলো একটার পর একটা রিসার্চ আর্টিকেল খুঁজে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে। জলার রাক্ষস, বাংলার লোকগাথা, জল আত্মার অভিশাপ, নরপিশাচ, এই সমস্ত শব্দ দিয়ে ইন্টারনেটে তোলপাড় করে ফেলল। পুরনো জেলার গেজেটিয়ার, ব্রিটিশ আমলের নৃতাত্ত্বিকদের লেখা, বিভিন্ন ব্লগে স্থানীয় মানুষদের অভিজ্ঞতা পড়তে পড়তে ও একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করল। ইন্টারনেট, পুরনো লাইব্রেরির ধুলোমাখা বই, এমনকি বাংলার লোকগাথা নিয়ে কাজ করা গবেষকদের সাথেও সে ইমেলে যোগাযোগ করল। কিন্তু এত কিছুর পরেও কোনো জার্নাল বা আর্টিকেলেই সে রিতেশের তোলা সেই ছবিতে বিদ্যমান অতিপ্রাকৃত কিছুর বিবরণ পেল না। অর্কর মনে হলো সে ভুল পথে এগোচ্ছে না তো। রিতেশই যে ওই নরখাদক তার তো কোনো প্রমাণ তার কাছে নেই। কেবল ওর সেদিনের ব্যবহার দেখে আর ওই সিসিটিভি ফুটেজ দেখে একটু আধটু আন্দাজ করেছে মাত্র। তার আন্দাজ তো ভুলও হতে পারে। আসলে সেদিন রিতেশের যে অবস্থা দেখে এসেছে, তাতে হয়তো ও নিজের ফ্ল্যাটে মরণাপন্ন হয়ে পড়ে রয়েছে এখন। ওকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন আছে। হঠাৎ সবকিছু ফেলে অর্কর মনে হলো ওর নিজের একবার ওই ফ্ল্যাটে যাওয়া দরকার, এখনই। রিতেশের বলা নানা যুক্তিবাদী কথাগুলো পরপর ভিড় করতে লাগলো অর্কর মাথায়। সে তো চিরকালই অতিলৌকিককে বিশ্বাস করে এসেছে, আর রিতেশ যুক্তিবাদ। এক্ষেত্রেও প্রথমেই অর্ক অতিলৌকিক ব্যাপারটাকেই বেশি গুরুত্ব দিয়েছে, আর সেই কারণেই তো এত খোঁজাখুঁজি চালালো। এদিকে বাস্তবটা হয়তো আলাদা। কল্পনার জগৎ ছেড়ে বাস্তবের মাটিতে ফিরল অর্ক, আর তখনই বুঝল এই মুহূর্তে ওর রিতেশের ফ্ল্যাটে যাওয়াই উচিত। বাকি ভাবনা চিন্তা না হয় সেখানে গিয়েই সে করবে। তৈরি হয়ে বেরোতেই যাবে, এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে অপরিচিত একটা নাম্বার। তৎক্ষণাৎ রিসিভ করে কানে দিতেই হ্যালো। উল্টো দিক থেকে শোনা গেল, আমি প্রফেসর নীলাদ্রি ঘোষ বলছি। আপনি কি শ্রী অর্কপ্রদ মিশ্র বলছেন? এবার যেন একটু নড়ে চড়ে উঠল অর্ক। চারিদিকে খোঁজ খবর করেও যখন আশানুরূপ কিছুই পাচ্ছে না, এমতাবস্থায় একরকম কোনো আশা না রেখেই অর্ক সেদিন লোককথা ও বাংলার আদিম প্রথা নিয়ে গবেষণা করেন
এমনই একজন বিখ্যাত প্রফেসর নীলাদ্রি ঘোষকে একটি বিস্তারিত ইমেল করেছিল। রতনপুরে রিতেশের ক্যামেরায় তোলা ছবি, সঙ্গে রিতেশের অদ্ভুত অবস্থা এবং কাদামাটির পায়ের ছাপের কথা উল্লেখ করেছিল। ছবিগুলোও পাঠিয়েছিল মেলে। সেই নীলাদ্রি ঘোষই ফোন করেছেন। অর্ক তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অর্কপদ মিশ্র। আমি আপনাকে মেল করেছিলাম। প্রফেসর ঘোষ বললেন, তোমার ইমেল পেয়েছি। তোমার বন্ধুর বিবরণ, সর্বোপরি ছবিগুলো, এগুলো সাধারণ কিছু নয় অর্ক। সত্যি বলতে কলকাতার এই নৃশংস ঘটনাগুলো দেখার পর থেকেই আমার সন্দেহ হচ্ছিল যে এটা কোনো আদিম কোনো কিছুর পুনরাবৃত্তি। কিন্তু ঠিক কে বা কি কারণ, সেটার রহস্য বের করতে পারছিলাম না। তোমার ইমেল সেই উত্তর এনে দিয়েছে। এটা হতে পারে কোনো অভিশাপ যা রতনপুর থেকে তোমার বন্ধুর সত্তাকে গ্রাস করেছে। স্যার, তাহলে সত্যিই কোনো বাঁচার উপায় নেই? আমি যে কিছুতেই ওকে হারাতে চাই না। বাঁচার উপায় আছে, কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক। প্রাচীন পুঁথিতে এর উল্লেখ মেলে। তবে মনে রেখো, আমি তোমাকে যে সমাধান দেব তাতে তোমার জীবন সংশয় পর্যন্ত হতে পারে। তুমি কি রাজি? রিতেশ আমার খুব কাছের বন্ধু স্যার। আমি ওর জন্য সব কিছু করতে প্রস্তুত। আচ্ছা বেশ, মন দিয়ে শোনো। তোমার বন্ধুর দেহে যে সত্তা বাসা বেঁধেছে, সেই সত্তার শক্তি হলো জল। দুর্বল মন আর শরীর পেলে ওটা বাসা বাঁধে। জল ওকে শক্তি দেয়, ওর খিদে বাড়ায়। যার শরীরে ও বাসা বাঁধে তাকে ও ধ্বংস করে দেবেই, আজ না হলে কাল। কিন্তু ওর একমাত্র ভয় আগুনে। যখন তোমার বন্ধুর সত্তা আর ওই অশুভ সত্তার মধ্যে প্রবল দ্বন্দ্ব চলবে, তোমার বন্ধু প্রাণপণ চেষ্টা করবে ওই সত্তার হাত থেকে নিজেকে বাঁচানোর। ঠিক সেই মুহূর্তেই তোমাকে কাজ করতে হবে। এই সত্তাকে তার মানব আশ্রয় থেকে বিচ্ছিন্ন করার একমাত্র উপায় হলো পবিত্র অগ্নি। অর্ক আশঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, পবিত্র অগ্নি? কিন্তু কিভাবে? প্রফেসর ঘোষ বলে চললেন, কেরোসিন বা পেট্রোলের মতো দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন জ্বালাতে হবে। কিন্তু যাতে তোমার বন্ধুর শরীরের ক্ষতি না করে, সেটাও তোমাকে দেখতে হবে অর্ক। ওই সত্তার কাছে আগুন হলো ধ্বংস, তাই আগুন দেখে সে দুর্বল হয়ে পড়বেই। আর ঠিক তখনই তোমার মূল চ্যালেঞ্জ। যেই মুহূর্তে রিতেশের ভেতরে বাসা বাঁধা সেই অপশক্তি দুর্বল হয়ে পড়বে, সেই মুহূর্তে তোমার বন্ধুর ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলতে হবে তোমাকে, যে করেই হোক। ভেতরের মানুষকে জাগিয়ে তোলা? কিন্তু কিভাবে? হ্যাঁ, মানবিক আবেগ ও স্মৃতিতে মিশে থাকা আবেগ যে ওই কুৎসিত সত্তার উপস্থিতিতে চাপা পড়ে গিয়েছে, তাকেই জাগিয়ে তুলতে হবে তোমায়। তোমার বন্ধুকে ওর সব পুরনো কথা মনে করাতে হবে। সেই স্মৃতি ব্যবহার করেই ওর ভেতরে দখল করে বসে থাকা সত্তার দখল শিথিল করতে হবে। যখন ওর ভেতরের মানুষ আর ওই সত্তার মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হবে, তখনই তোমাকে তোমার বন্ধুকে ওই অশুভ সত্তার হাত থেকে ফিরিয়ে আনতে হবে। আগুন যেন কোনো মতেই নিভে না যায়। অর্ক যেন ধীরে ধীরে ওর হারানো আত্মবিশ্বাস ফিরে পায়। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি বুঝতে পেরেছি স্যার। তাহলে আমি এক্ষুনি সব জোগাড় যন্ত্র করা শুরু করে দিচ্ছি। প্রফেসর ঘোষ সাবধান করে বলেন, সাবধানে থাকবে অর্ক। একবার যদি সেই সত্তা তোমাকে পুরোপুরি আক্রমণ করে, তবে কিন্তু পালানোর কোনো পথ নেই। এটা তোমার বন্ধুর জন্য তোমার জীবনের বাজি। আর আমার মনে হয় বর্ষার রাতই তোমার জন্য সেরা সুযোগ হবে। এখন তুমি প্রস্তুত হও, নিজের উপরে বিশ্বাস রাখো। এখন রাখছি। এই শনিবার সন্ধ্যায় যখন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে,
অর্ক তার শেষ চালের জন্য প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আগেই। অর্ক একটা ব্যাগে কেরোসিনের বোতল, একটা লম্বা হ্যালোজেন টর্চ আর লাইটার নিয়ে রিতেশের ফ্ল্যাটের দিকে রওনা দিল। বিল্ডিংয়ের লবি জনশূন্য, সামনের রাস্তা শুনশান। ফ্ল্যাটের দারোয়ানও হয়তো ভয়ে নিজের ঘরে ঢুকে পড়েছে। অর্ক বিনা বাধায় লিফটে করে 27 তলায় পৌঁছে রিতেশের দরজার সামনে এসে দাঁড়াল। ফ্ল্যাটের দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে ভেসে আসছে স্যাঁতসেঁতে পচা জলের তীব্র বোটকা গন্ধ। দরজাটা মৃদু ঠেলা দিয়ে ভেতরে পা রাখতেই ওর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঘরটা এখন একটা গুহার মতো হয়ে গিয়েছে। আসবাবপত্র ভেঙে চুড়ে একপাশে সরানো, মেঝেতে জল থই থই করছে, চারিদিকে নিঃশব্দ। একমাত্র শব্দ যা শোনা যাচ্ছে তা হলো বৃষ্টির তাণ্ডব আর ব্যালকনি থেকে আসা বাতাসের শোঁ শোঁ আওয়াজ। ভালো করে কান পাততেই অর্ক শুনল সেই আওয়াজের সাথে মিশে আছে একটা জান্তব ঘর ঘর শব্দ। অর্ক ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। ব্যালকনির দরজাটা হাট করে খোলা, ঘরের ভেতর বৃষ্টির ছাট এসে পড়ছে। অর্ক দেখতে পেল রিতেশ রেলিং ধরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, কিন্তু ওর চেহারাটা দেখে অর্কর হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হল। যেটুকু মনে সন্দেহ ছিল সেটা রিতেশের চেহারা দেখা মাত্রই কাটল। সে যে আর মানুষ নেই সে তার শরীর দেখেই বোঝা যাচ্ছে। তার শরীরটা অস্বাভাবিক রকম ফুলে গিয়েছে, গায়ের চামড়া এতটাই পাতলা আর স্বচ্ছ হয়ে গিয়েছে যে ভেতরে সবুজ শিরাগুলো দপদপ করতে দেখা যাচ্ছে। রিতেশ, অর্কর কাঁপা গলার আওয়াজ শুনে রিতেশের শরীরটা ধীরে ধীরে তার দিকে ঘুরল। ধক করে উঠল অর্কর বুকটা। রিতেশের চোখে কোনো সাদা অংশ নেই, দুটো চোখই মাছের চোখের মতো কালো, স্থির, নিষ্প্রাণ। বৃষ্টিতে ভিজতে ভিজতে পরম তৃপ্তিতে সে বলল, আরকা এসেছিস আমার কাছে, সেই তোরে আসতেই হলো বল। হ্যাঁ, আসতেই হলো। পর মুহূর্তে বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে চোখের পলক ফেলার আগেই অর্কর উপরে ঝাঁপিয়ে পড়ল। অর্ক প্রস্তুতি ছিল, কিন্তু রিতেশের শক্তির সাথে পাল্লা দিয়ে উঠতে পারল না। রিতেশ ওকে মাটিতে ফেলে ওর বুকের ওপরে চেপে বসেছে। তার লম্বা ধারালো নখগুলো অর্কর গলার দিকে এগিয়ে আসতে লাগল। রিতেশের বরফ শীতল দেহের চাপে অর্কর মনে হলো যেন ওর পাঁজরের হাড়গুলো এই বুঝি ভেঙে কুড়িয়ে যাবে। অর্ক তার সমস্ত শক্তি দিয়ে রিতেশকে ধাক্কা মেরে কোনো মতে নিজের ওপর থেকে সরিয়ে কেরোসিনের বোতলের ঢাকনাটা খুলে বোতলটা রিতেশের গায়ে ছুঁড়ে মারল। তোর ভেতরে শয়তানটাকে আমি শেষ করে দেব ভাই। পরক্ষণেই তরলটা রিতেশের পিচ্ছিল শরীরে ছড়িয়ে পড়তেই যন্ত্রণায় একটা কুৎসিত শব্দ বেরিয়ে এলোর মুখ দিয়ে। এই সুযোগে অর্ক লাইটারটা জ্বালিয়ে ওর দিকে তাক করে ধরল। তোর ভেতরের জানোয়ারটাকে আমি পুড়িয়ে দেব শয়তান। আগুনের শিখা দেখে রিতেশ ভয়ে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মুখ দিয়ে একটা চিৎকার বেরিয়ে এলো। ক্রমশ বিকৃত হয়ে আসছে ওর মুখটা, কয়েক পা পিছিয়ে গেল। এদিকে আগুন তাক করে এক পা করে এগোচ্ছিল অর্ক। হঠাৎই অসাবধানতায় পিচ্ছিল মেঝের ওপর টাল সামলাতে না পেরে আছাড় খেয়ে পড়ে গেল। সঙ্গে সঙ্গে লাইটারটা ওর হাত থেকে ছিটকে দূরে সরে গেল। সঙ্গে সঙ্গে রিতেশ আবারও ফিরে পেল জলার দেবতার নিয়ন্ত্রণ। ওর কালো চোখ দুটোতে ফুটে উঠল বিজয়ের উল্লাস।
এবার দ্বিগুণ হিংস্রতায় সে ঝাঁপিয়ে পড়ল অর্কর বুকের উপর। ওর লম্বা ধূসর নখগুলো অর্কর গলার দিকে এগিয়ে এলো পুনরায়। অর্কর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অনেক কষ্টে অর্কর মুখ দিয়ে কতগুলো ভাঙা ভাঙা শব্দ বেরুল। ঋতু, মনে আছে তোর ক্লাস 7-এ গরমের ছুটিতে তুই আমার বাড়ি এসেছিলি? সেই পুকুরে আমি ডুবে যাচ্ছিলাম, তুই তোর ভাঙা হাত নিয়েও আমার হাতটা তুই ছাড়িসনি। তুই বলেছিলি একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। ঋতু, আমার হাতটা ধর প্লিজ, প্লিজ আমাকে মেরে ফেলিস না। আমি তোর বন্ধু, তোর ভাই। অর্কর বলা এই কথাগুলো যেন একেবারে পারমাণবিক বোমার মতো রিতেশের চেতনার গভীরে আঘাত করল। ওর হাতটা হঠাৎ থমকে গেল। কালো চোখ দুটোর গভীরে এক মুহূর্তের জন্য যেন ফুটে উঠল একটা তীব্র দ্বন্দ্ব। একদিকে জেগে থাকা আদিম খিদে, আর অন্যদিকে তাকে আটকে দেওয়া ছোটবেলার বন্ধুত্ব, ভালোবাসা। যন্ত্রণায় বিকৃত হয়ে গেল রিতেশের মুখটা। নিজের মাথা দুহাতে চেপে ধরে হাড় হিম করা এক চিৎকার বেরিয়ে এলো তার মুখ দিয়ে। চলে যা, তুই চলে যা। রিতেশ টলতে টলতে অর্কর দেহটা ছেড়ে ঘরের কোণে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধপ করে বসে পড়ল। মাথাটা দুই হাত দিয়ে চেপে ধরে ক্রমাগত মুখে একটা শব্দ করে চলল সে। তার সারা শরীরটা কেরোসিনে ভেজা। অর্ক রিতেশের হাত থেকে মুক্ত হয়ে কোনো রকমে উঠে উল্টো দিকে সরে গিয়েছে। সেখান থেকে একভাবে চেয়ে থাকলো রিতেশের দিকে। ওর মনে হচ্ছে দুটো সত্তা যেন রিতেশের দেহের মধ্যে থেকে বেরিয়ে আসার জন্য আপ্রাণ লড়াই করছে। অর্ক শ্বাস প্রশ্বাসও দ্রুত পড়ছে। ও জানে এই মুহূর্তে রিতেশের ভেতরের মানুষটা কেবল সামান্য সময়ের জন্যই জলার ঠাকুরকে আটকে রাখতে পেরেছে। এটাই ওর শেষ সুযোগ। অর্ক আর এক মুহূর্ত দেরি করল না। কাঁপতে কাঁপতে ওর হাত থেকে একটু আগে পড়ে যাওয়া লাইটারটা কুড়িয়ে নিল। তারপর আবারও সেটাকে তাক করে বলল, তোর ভিতরে শয়তানটাকে আমি শেষ করে দেবই, তোকে বাঁচতেই হবে। লাইটারের ছোট অগ্নিশিখাটা রিতেশের দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছে অর্ক। আগুনের সেই ক্ষীণ অথচ পবিত্র শিখা দেখেই রিতেশের শরীরটা পুনরায় বিদ্যুৎ পৃষ্ঠের মতো ছটফট করে উঠল। সে হামাগুড়ি দিয়ে সারা ঘরময় দাপাদাপি করে চলল, যেন তার শরীরটা পুড়ে যাচ্ছে। না, আগুন না, স্যার, স্যার, আমার স্যার, আমার একা সাইড দেয়, আমার একা সাইড দেয়, আগুন না, 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 আগুন না। জলার ঠাকুরের ফ্যাঁসফেঁসে কণ্ঠস্বর আর রিতেশের যন্ত্রণাকাতর আর্তনাদ একসঙ্গে মিলে মিশে ঘরটাকে যেন বিভীষিকাময় করে তুলেছে। সে মেঝেতে গড়াগড়ি খেতে খেতে শেষমেশ আবার সেই দেওয়ালের কোণে সেধিয়ে গেল। অর্ক দৃঢ়তার সঙ্গে ভয়কে জয় করে হাতের জ্বলন্ত লাইটারটা ধরে দাঁড়িয়েই রয়েছে। ওর চোখে আজ আর কোনো দ্বিধা নেই, আছে শুধু বন্ধুকে বাঁচানোর অদম্য প্রতিজ্ঞা আর আত্মবিশ্বাস। রিতেশ দেওয়ালে পিঠ ঠেকিয়ে প্রায় মিশে গিয়েছে। ওর কাদার মতো শরীরটা তীর তীর করে কাঁপছে।
আর মুখ থেকে বেরিয়ে আসছে একটা গো গো আওয়াজ। চোখের সেই জ্বলন্ত অঙ্গারের মতো আলো এখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, যেন ভেতরে থাকা শক্তিটা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এভাবে কত সময় কেটেছে অর্ক জানে না। হঠাৎ একটা সময় রিতেশ এক লাফে উঠে দাঁড়ালো। তারপর কোনো দিকে না তাকিয়ে ওর দৃষ্টি স্থির হলো খোলা ব্যালকনির দিকে। এই সময় ওর মুখ থেকে বেরিয়ে এলো কতগুলো শব্দ। তুই তুই পারবি না অর্ক, তুই পারবি না। আমাকে মরতে হবে। তবে এবার শব্দটা জলার ঠাকুরের নয়, রিতেশের নিজের। ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না, কিন্তু আমি ওর হতে চাই না, আমি ওর হতে চাই না। আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেব। নিজের শেষ ইচ্ছাটুকু দিয়ে টলতে টলতে ও ব্যালকনির দিকে দৌড়ে গেল। উদ্দেশ্য একটাই, 27 তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে এই অভিশপ্ত জীবন শেষ করে দেবে ও। ততক্ষণে অর্কও ছুটে গিয়েছে ওর পিছনে। ব্যালকনি টোপকে নিচে লাফিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে অর্কর হাতটা ধরে ফেলল। তুই তো আমার হাতটা সেদিন ছেড়ে দিসনি, তাই আজও আমি তোর হাত ছাড়বো না। ঋতু, তুই নিজেকে ভুলে যাস না। একটা প্রাণোচ্ছল ছেলে যে জীবনে কখনো হারতে শেখেনি, পড়তে শেখেনি, কেবল লক্ষ্যে অবিচল থেকে এগিয়ে যেতে শিখেছে। আজ সে কিছুতেই হেরে যেতে পারে না, কখনোই না। নিজেকে বের করে আন ভাই, নিজেকে বের করে আন ওই শয়তানের কাছ থেকে। তুই পারবি ভাই, তুই পারবি, তোকে পারতেই হবে। এসব কথার মাঝে রিতেশের শরীরটা ক্রমে দুর্বল হয়ে পড়ছিল, আর সেই সুযোগেই অর্ক তাকে টেনে তুলেছে। রিতেশের মধ্যে নিজের সত্তা আর জলার দেবতার সত্তার উচিত অনুচিতের দ্বন্দ্ব তখনও চলছে। এদিকে অর্ক থেমে থাকল না। সে তার বন্ধুকে এবার জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলে চলল, সেদিনের কথা তুই সব ভুলে গেছিস ভাই? সেদিন যে তুই না থাকলে আমি বাঁচতাম না রে। তুই নিজের জীবনকে বিপন্ন করে আমাকে সেদিন বাঁচিয়েছিলিস। জলের অতল গভীরে আমাকে তলিয়ে যেতে দিসনি তুই। জলদেবতার শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে আমাকে টেনে নিয়েছিলিস নিজের কাছে। আজ ঠিক সেভাবেই নিজেকে টেনে বের করে আন ভাই। গভীর জলের ওই অন্ধকারে নিজেকে ডুবিয়ে দিস না। ওই অন্ধকারকে তোর সত্তাতে বাসা বাঁধতে দিস না ভাই। জেগে ওঠ, জেগে ওঠ ভাই, জেগে ওঠ। ধীরে ধীরে রিতেশের শরীরের কাঁপুনিটা বাড়ল। একটা সময় হঠাৎই প্রচন্ড ঝাঁকুনি দিয়ে উঠল তার দেহ। ওর মুখ দিয়ে একটা অমানবিক চিৎকার বেরিয়ে এলো। আর তারপরেই জ্ঞান হারিয়ে অর্কর হাতের উপরে ঢলে পড়ল রিতেশের নিথর দেহটা। সেই রাতের পর রিতেশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। ওর সাথে সেদিন যা ঘটেছিল তা ওর জীবনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ওর বৈজ্ঞানিক যুক্তিবাদী মন অক্ষত আছে বটে, কিন্তু সেই সাথেও বুঝতে পেরেছে এই মহাবিশ্বে এমন অনেক শক্তি আছে যা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। বৃষ্টির দিনগুলোতেও আর ব্যালকনিতে যায় না এখন, কিন্তু জানলার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলোকে দেখে। ও বুঝতে পেরেছে প্রকৃতির সেই শক্তি ওকে গ্রাস করতে চেয়েছিল, কিন্তু অর্কর নির্ভেজাল বন্ধুত্বের শক্তি তাকে হার মানিয়েছে, বাস্তবে ফিরিয়ে এনেছে ওকে। রিতেশের ভেতরের পশুটা হয়তো চিরতরে ঘুমিয়ে গিয়েছে, অথবা হয়তো কোনো এক বর্ষার রাতের জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো জানে ওকে আর একা লড়তে হবে না। ওর পাশে ওর চিরবন্ধু অর্ক আছে, ওর আত্মার বন্ধু, যে প্রমাণ করে দিয়েছে সবচেয়ে গভীর অন্ধকারের বিরুদ্ধেও নিঃস্বার্থ বন্ধুত্বই
সবচেয়ে উজ্জ্বল আলো।